আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই টক শো দেখবার জন্য। আপনারা জানেন যে ফেস দ্য পিপল ঢাকায় যে আমাদের অফিস আমরা শুরু করেছি, সেই স্টুডিও থেকে, সেই ফেস দ্য পিপল স্টুডিও থেকে আমরা আজকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করছি। প্রিয় দর্শক, গত দুদিন যাবত আপনারা জানেন যে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর কয়েকটি ঘটনা ঘটেছে। এক হলো সবচেয়ে বেশি যেটি তোলপাড় করেছে, সেটি হলো ঢাকার মিটফোর্টে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে, যেটি নৃশংসতার সারা বাংলাদেশে প্রতিটি মানুষের মনে দাগ কেটেছে। এবং এই হত্যাকাণ্ড ঘিরে আসলে রাজনৈতিক কিছু দৃষ্টিভঙ্গিও এখানে সামনে এসেছে। এবং বিশেষ করে যেই দলের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে দলের পক্ষ থেকে যে নেতা এটার জন্য দায়ী, এই নেতার দায় নিয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যে অবস্থান এবং বিএনপির সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ চলছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি আমরা বিএনপির আরেকজন নেতার যুব দলের নেতাকে খুলনায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার পায়ের রক কেটে তাকে হত্যা করা হয়েছে। সেখানেও বিষয়টি আমাদের নজর হয়েছে। আমরা এ নিয়েও কথা বলবো। অন্যদিকে আরেকটি শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা করেছে, তার লাশ মসজিদের মধ্যে পাওয়া গেছে। আরেকজন মসজিদের ইমামকে চাকরি আমরা শুনেছি, সেখানে তাকে আঘাত করা হয়েছে, পরবর্তীতে সে আজকে মৃত্যুবরণ করেছে। সারা বাংলাদেশে মোটামুটি এমন অবস্থার প্রেক্ষিতে আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি। আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশে, কেন এমন ভয়ঙ্কর অবস্থা যদি বিরাজমান, কতটা দায়ী বর্তমান সরকার, কতটা দায়ী আমাদের রাজনৈতিক দলগুলো, সে নিয়ে আমাদের আজকে মূল আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, পাঁচজন সমৃদ্ধ অতিথি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে। তারা আমার ভাই রয়েছেন অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, তিনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পাশাপাশি তিনি মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ। আমার সভাপতি রয়েছেন ডক্টর ফয়জুল হক, তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আমার ডানে রয়েছেন জনাব ইসমাইল সম্রাট, চেয়ারম্যান বাংলাদেশ জন অধিকার পার্টি, এবং রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী, তিনি উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আছেন ফাতেমাতুল জোহরা মৃদু, সহ বাংলাদেশ বিষয়ক সম্পাদক আপনাদের পাঁচজনকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই আপসেট আজকের বিষয়গুলো নিয়ে, আসলে কার থেকে শুরু করবো বুঝতে পারছি না। আমি ডক্টর ফয়জুল হককে দিয়ে শুরু করতে চাই। ডক্টর ফয়জুল হক, আপনি আজকেও অন্য কারণেও আপনি বেশি আলোচনার জায়গাতে আছেন। আপনি নিজেই আজকে 7/12/2025 মানে হলো জুলাই 12 তারিখ, আজকে দিনে আপনি নিজেও বলেছেন যে আপনি বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করেছেন। এখানে অনেকগুলি প্রশ্ন আছে। প্রথমত, আপনি বিএনপির জায়গা থেকে বিএনপির পক্ষ কেন ত্যাগ করলেন, আর আপনি বলেছেন পদত্যাগ, আপনি তো বিএনপির পদে আছেন কিনা সেও আপনি জানাবেন। পাশাপাশি আপনি এই মুহূর্তে যখন বিএনপি অনেক চাপের মধ্যে রয়েছে, সবাই আঙুল তুলছে যে বিএনপির এই বিভিন্ন ধরনের কি বলবো, এটাকে অপকর্ম করবো, অথবা বিএনপির কয়েকটি ঘটনা, বিএনপির নেতাদের তারা কৃতকার্য ঘটনা বিএনপি একদম চাপের মধ্যে রয়েছে, এমন সময় আপনি পদত্যাগ করলেন বা বিএনপি পক্ষ ত্যাগ করলেন, কি সমাজের? সেভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট, এখানে যারা উপস্থিত আছেন সবাই আওয়ামী লীগের নির্যাতনের শিকার এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক ছিলেন। আপনাদের প্রতি, বিশেষ করে ফেস দ্য পিপলের প্রতি এবং দর্শক শ্রোতাদের প্রতি শুভকামনা এবং শ্রদ্ধা রেখে কিছু কথা বলছি। বাংলাদেশের আপনি যে প্রশ্নটা প্রথম আমাকে করেছেন যে আজকের এই দিনে আমি বিএনপি থেকে দূরে সরার কারণ কি বা পদত্যাগের বিষয়টা কি, আপনি জানেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত 16 বছর পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এখানে যারা উপস্থিত তারাও করেছেন, সবার সাথে প্যানেলিস্ট হিসেবেও কাজ করেছি। আমি বিএনপিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি হিসেবে দেখেছি এবং তারেক রহমান সাহেবের বিএনপি, জিয়া রহমানের বিএনপি হিসেবে দেখেছি। আমি যখন দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যখন 2013 সালে যুদ্ধাপরাধের নাটক করে আওয়ামী লীগ, তখন কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে বক্তব্য দিয়ে তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়ে কথা বলেছিলেন। আমি দেখেছি তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে ঐক্য মতের ভিত্তিতে দেশটাকে চালাতে চেয়েছিলেন। সে কারণে আমার সাথে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলগুলোর সাথে এক্সেপ্ট আওয়ামী লীগ সবার সাথে একটি আলাদা সম্পর্ক রয়েছে, যেটা দোষের কিছু নয়। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য যখন আন্দোলন তোলপাড় হয়, তখন কিন্তু আমরা বিদেশে বসে আপনি সামান্য সবাই কাজ করেছি। বিএনপিতে 5 তারিখের পরে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির টপ 3 লিডারদের কোনো এখানে প্রবলেমের কোনো জায়গা নেই, কিন্তু বাহিরের কিছু উচ্ছিষ্ট অথবা
কিছু দুষ্ট চক্রের লোকেরা এখানে একটু নতুন করে ক্ষমতায়ন শুরু করার চেষ্টা করছে, যেটা দলের জন্য, দেশের জন্য এবং আমাদের ভাবমূর্তির জন্য ক্ষুণ্ণকর। আমি স্বাধীনভাবে কথা বলতে পছন্দ করি। আমি মনে করি বিএনপির 31 দফার মধ্যে অন্যতম একটা দফা এরকম আছে যে একজন বিএনপির কর্মী সে চাইলে, যদি ওটা সরকার পরিবর্তনের ইস্যু না হয় বা বড় কোনো ফাইন্যান্সিয়াল মানে জায়গায় ভেটো না হয়, তাহলে মুক্ত মত প্রকাশ করা এটা কিন্তু বিএনপির একজন কর্মীর দায়িত্ব বা সে করতে পারবে। সেই জায়গা থেকে আমি বুক ফুলিয়েই কথা বলার পছন্দ করতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু বক্তব্য বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে এটা তাদের জন্য বিব্রতকর। সে জায়গায় আমি এই দলের মধ্যে থেকে কাজ করতে গেলে আমার মতো করে স্বাধীন একটা, ফর এক্সাম্পল বিএনপি পিআর এর পক্ষে না, আমি পিআর এর পক্ষে একটা মতামত দিতে পারি। এখন দিলে এটা তো দলের জন্য সুন্দর হবে না। ফর এক্সাম্পল বিএনপির সাথে জামাতের সাথে দূরত্ব বা আরো ইসলামিক পার্টির সাথে দূরত্ব বা গণ অধিকারের সাথে দূরত্ব বা এনসিপির সাথে দূরত্ব কিংবা সম্পর্ক থাকতেই পারে। এখন আমি যখন তাদের কোনো একজন নেতার সাথে বসি, এটা তারা খালেদা জিয়া যেভাবে বসতেন ওই দৃষ্টিকোণ থেকে বসাটাকে দেখে না। অনেকে মনে করেন তাহলে আমি ওইটা হয়ে গেলাম। এই যে ট্যাগিং এর রাজনীতি, ওটা থেকেও আমি মুক্তি হওয়ার জন্য এবং বিশেষ করে আমি আমার মতো স্বাধীনভাবে কাজ করার জন্য আমার মনে হয়েছে যে এই দলটার সাথে আমার এই মুহূর্তে সম্পর্ক রক্ষা করার প্রয়োজন নেই। তবে আপনি জানেন যে এখন কিন্তু একটা গোল্ডেন টাইম, আমার দল ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার কথা এবং সর্বোচ্চ জনপ্রিয় একটি দল, সেখান থেকে সাধারণত একজন সাধারণ কর্মীও বের হওয়ার চিন্তা করবে না। কিন্তু আমি কেন করেছি এজন্যই আমি মনে করেছি যে একটু জায়গাটা এমন হওয়া উচিত যে মানুষ যখন সুদিন পায় ওই সময়ই তার সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে দলের সুদিন বাট আপনার জন্য দুর্দিন হতে পারে। আমি আমি এরকম একটা কঠিন সিদ্ধান্তই নিতে চাই। আমি যদি এখন মিনিস্টার হওয়ার জন্য আপনি পদত্যাগ করেছেন, পদ থাকলে না ত্যাগ করেন না, পদ আমি আমি আপনার জন্য প্রপার এভিডেন্স নিয়ে এসেছি। আপনি যখন কোন একটা দলে থাকবেন সেই দলের কিছু না আমার আছে রীতি আছে, সেগুলো তখন মানতে না। আমি করার চেষ্টা করি। যদি এখান থেকে অন্য কোনো দলে যান, আপনাকে বলা হচ্ছে আপনি বিএনপিতে ছিলেন, কিন্তু আপনি হয়তো জানবেন না। আমি বলি যে বিষয়গুলো ইতিমধ্যে এসেছে। আমরা ছোট্ট করে আপনার বর্ণনা শেয়ার করতে চাই যে আপনি জামাত ইসলামের আসলে একজন কর্মী ছিলেন, কিন্তু আসলে বিএনপিতে আপনি একরকম মানে জামাতের হয়েই সে বিএনপিতে ছিলেন, আপনি কখনোই বিএনপিকে ধারণ করেননি। সুতরাং অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমি কখনোই ছিলাম না জামাত ইসলামের কোনো কর্মী এভিডেন্স, সাথী এভিডেন্স বা ওদের যে প্রসেস গুলো আছে যেটা সামাজিক মাধ্যমে দেখা যায়, সেরকম কোনো এভিডেন্স আপনার কাছে থাকলে বা আমার কোনো কর্মী বা বিএনপির কোনো নেতা নেত্রী দেখাতে পারে, সেটা অবশ্যই তারা সোশ্যাল মিডিয়াতে যেটা আনে। আমার এরকম কোনো পথ ছিল না। বাই বর্ন আমরা ফ্যামিলিগতভাবেই বিএনপির, এবং আমাদের ফ্যামিলির মধ্যে অলমোস্ট যারা মানে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কখনোই দলটাকে পরিবর্তন করি এবং সেটা সবাই জানে। আমি আপনাকে বলি, আমার একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সিগনেচার করা 2015 সালে মালয়েশিয়ার কমিটি, আপনি নিশ্চয়ই জানেন 13 সাল থেকে আমি মালয়েশিয়া, তো বাংলাদেশের কমিটিতে আমার থাকার কোনো সুযোগ নেই। আমি সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক 15 সালে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যখন ঢুকেছি, এখনো পর্যন্ত হ্যাঁ ভ্যালিড, এটা নতুন কোনো কমিটি আসেনি, নতুন কোনো কমিটি আসেনি। ফখরুল সাহেবের সেই কমিটির আমি একজন সদস্য এবং সহ আপনার কি বলে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, এবং সেটা বিএনপির পেজ। বিএনপির আমি যদি কিছু না হই, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির পেজ, এটা এই পেজে আপনি এখনো ক্লিক করলে সেটা হয়তো আসবে এখানে, অথবা মানে আমার নেটে প্রবলেম হলে এই পেজে কিন্তু আমি তৎকালীন সময় আই থিঙ্ক আসছে। এই যে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী করোনা পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে। করোনা সেলে সংসদীয় আসন ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে সর্বস্তরের জনগণকে মধ্যে ডক্টর ফয়জুল হকের পক্ষ থেকে রাজাপুর উপজেলা, কাঠালিয়া উপজেলায় প্রায় 5000 জনগণের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় বিএনপি কার্যক্রম সহযোগিতা করেন রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ কাঠালিয়া। এই যে আছে, এবং এখানে আমার ছবি সহ, এই যে আমার ছবি সহ সমস্ত প্রচারণা আছে, এটা কিন্তু বিএনপির পেজে। এছাড়াও আমি এই যে আপনার দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন একটু দেখাই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি এসিএফএসি যে কমিটি করেছে, সেটার আহ্বায়কদের যে একটা তালিকা আছে, তার মধ্যে ডক্টর ফয়জুল হক অন্যতম। এটা কে সাইন করেছে? ডক্টর শাকিল ইসলাম খান শাকিল, আহ্বায়ক, ইঞ্জিনিয়ার বদরুল রহমান। পদ নিয়ে কমিটি নিয়ে আমি কখনো যেহেতু বলি না, বলতে চাই না, এ কারণে আপনি জিজ্ঞেস করে এটা আমি উপস্থাপন করেছি। এর বাহিরে আমার সকল অ্যাক্টিভিটিস এর ছবি ইফতার মাহফিল রহমান খালেদা সব করে। ঠিক আছে, তার মানে আপনি বিএনপি এই মুহূর্তে কেন, যখন বিএনপি কে নিয়ে বিএনপির সুদিনে আমি যদি বের হই উঠি, তো আমার 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 জায়গা, আমি কেন এখন দুদিনে ত্যাগ করি না। দুদিনে আমি বিএনপির প্রতি অভিযোগ উঠেছে যে বিএনপি বিএনপি নেতা কর্মীদের নিজেদের মধ্যে মারামারি করে ইতিমধ্যে আমার ভীষণ খারাপ লেগেছে। অন্তত দুজন ঢাকা মিটফোর্ডের ওখানেও সেও নাকি যিনি মারা গেছে সেও বিএনপি কর্মী ছিল, যারা মেরেছে তারাও বিএনপি। আমার এটা ভীষণ খারাপ লেগেছে। খুলনাতে আমি অবশ্যই এটাকে কোনো ভালোভাবে নিচ্ছি না। আমাদের একটা হচ্ছে কি,
আমরা আওয়ামী লীগের সময় টকশো করতে গেলে আওয়ামী লীগের লোকগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো, পলিটিক্যালি টকশো করতে গেলে কথা বলতে গেলে অনেকে একে অপরে ক্রস টকিং হবেই। কিন্তু বিএনপি আপকামিং ক্ষমতায় আসার মতো একটি বড় রাজনৈতিক দল, এটাকে কেউ তো অস্বীকার করতে পারবে না। তো সেরকম একটি বড় রাজনৈতিক দলকে ষড়যন্ত্রের মধ্যে ফেলেও কেউ এগুলো করাতে পারে, কিন্তু ষড়যন্ত্র সম্পর্কে আপনার ঘরের লোককেই সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। বিএনপির কোনো মানুষ, আপনি যে পাথর নিক্ষেপ করার যে ঘটনাটা, এটা মানে বাংলাদেশের তো প্রত্যেকটা মানুষের হাত টাচ করেছে, আমারও করেছে, এটা যে হোক। এমনকি ওই লোকটা যদি ধরেন ফেসিবাদের দোষর কোনো ব্যক্তিকে আপনি ওইখানে বসে নৃত্য করেন, এটা ওই 28 অক্টোবর 2006 সে যে কি বলে আপনার কিছু মানুষদেরকে শেখ হাসিনা নৃত্য করে লগি বইটা দিয়ে মেরেছে, সেরকমই একটা উদাহরণ হয়ে থাকবে। আমি মনে করি এটা আমার জন্য এবং বিবেকের জন্য আমার ধারণা। আর সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি 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 চাই যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই দলটার মধ্যে ডানপন্থী আছে, বামপন্থী আছে, ভারতপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে, মানুষ বলে আর কি যে অমুক অমুকপন্থী, এবং এটা আমার এভিডেন্স। আপনি যদি চান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আলতাফ হোসেন চৌধুরী, উনি এক জায়গায় বলেছিলেন যে অমুক অমুক নেতারা তো ভারতপন্থী। এই পন্থী শব্দটা কিন্তু আছে। আমি চেয়েছিলাম যে বিএনপির মধ্যে একজন ডানপন্থী, একটু জামাত ঘেঁষা, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে একটু আরেক দল ঘেঁষা, আপনার কাছে মনে হচ্ছে সে এত বড় দলে তার থাকতে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে ফজলুর রহমানরা এই দলে থাকতে পারবে, অ্যাকনলেজ করতে পারবে। আপনার ওই এমপি হারুন, যাদেরকে তারেক রহমান শপথ নিতে নিষেধ করেছিলেন, তারা এসে থাকতে পারবে। ব্যারিস্টার রুমিন ফারহানারা থাকতে পারবে, যারা এখনো বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে চায়, কিংবা এখনো শেখ মুজিবকে নেতা মেনে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দেয়, কিংবা এখন এই যে কয়েকদিন আগে আপনার ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য তো সাধারণ যে নেতাকর্মী তারা ভালোভাবে নেয়নি। আর আমার এই পদত্যাগটা, আপনি যদি একটু অনলাইনে ঢুকেন, আমার পোস্ট তো, আমার ফেসবুকে সমালোচনা করার যেমন অধিকার আছে, আলোচনারও তো অধিকার আছে। আপনি দেখেন কত লক্ষ মানুষ এখানে লাভ রিয়েক্ট দিয়েছে বা যে হাস্যোজ্জ্বল দিয়েছে, কমেন্টস করেছে। সার্বিকভাবে আমি মনে করি আমি চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্যের পক্ষে নই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি কোনো দল ত্যাগের লোক হইতাম তাহলে ওই দল করতাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্র প্ল্যাটফর্মে থাকবো। কঠোর অবস্থান নিতে হবে। বিএনপি একটি বল, আমি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সবকিছু মিলে সর্বশেষ বলতে চাই যে আমি ঝালকাঠি 1 আসনে এবার নির্বাচন করব স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ, এবং সেখানে বিএনপির একটি বড় অংশই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কারণ আমি বিএনপির কোনো ক্ষতি করি। ধন্যবাদ। আপনি শুনেছেন উনি ওনার যে ত্যাগ করার পেছনে কিছুটা হলো বিএনপির বর্তমান যে অবস্থা সেটিকেও তিনি সমালোচনা করার চেষ্টা করেছেন, এবং আমি ওনার বিষয়টা, পদত্যাগের বিষয়টা খুব বেশি এখানে আপনাকে রিলেট করতে বা আপনার বিষয় বলবো না, যদিও বলার ইচ্ছে থাকে আপনি বলতে পারেন। কিন্তু এই গত 2 দিন ধরে বিএনপির প্রতি যে মানুষের অভিযোগ, মিটফোর্টে একজনকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, খুন করেছে, এসব ব্যাপারে সারা দেশের মানুষ একরকম ছিচি করছে বিএনপিকে দায় দিয়ে। এবং যদিও বিএনপির আরেকজন নেতা, তাকেও হত্যাকাণ্ড, বিএনপির কাউকে হত্যা করা যে জায়েজ হয়ে গেছে, কারণ সে বিএনপি, সুতরাং বিএনপির আমরা সমালোচনা করবো না, এটাও না। মানুষ তো সেখানে নিহত হয়েছে, নৃশংসভাবে নিহত হয়েছে, সুতরাং মানুষ একটু আপসেট। আপনার কাছ থেকে শুনতে চাই, এই মুহূর্তে যারা ফজল হকের পদত্যাগটাও এটাকে কিছুটা হলে তিনি ইঙ্গিত করছেন যে এই অবস্থানে রাজনীতি করতে পারবে না বিএনপির সাথে। ধন্যবাদ ভাইয়া, আমাকে গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে, আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি ফয়জল ভাইয়ের বিষয়টা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, এটা দলীয় কোনো মতামত না, কারণ দলীয় কোন নেতার সাথে এই বিষয়ে আমার কথা হয়নি। আমার ব্যক্তিগত মতামতে আমি বলতে চাই যে তিনি একজন স্বাধীন নাগরিক হিসেবে তিনি কখন কোন রাজনৈতিক দল করবেন কি করবেন না, পদত্যাগ করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এটা নিয়ে বিএনপি অত বেশি কনসার্নও না, বা আমরা নেতাকর্মীরাও এটা নিয়ে খুব বেশি একটা হতাশ না। হ্যাঁ, কর্মী, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার যে সে রাজনীতি করবে কি করবে না বিএনপি। এখানে যদি বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হতো, তাহলে অ্যাজ এ কর্মী হিসেবে আমি তাহলে এখানে আমি সেখানে আসছি, তাহলে আমি সেখানে আমার মতামত দিতাম যে না, দলের এই কাজটা করা ঠিক হচ্ছে, এই কাজটা করা ঠিক হচ্ছে না, কিন্তু দল থেকে কিন্তু তার বিরুদ্ধে কোনো
স্টেপ নেওয়া হয়নি, এটা সম্পূর্ণ তার একটা পার্সোনাল ওপিনিয়ন। তো তার পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করার ইচ্ছা বা এটা আমি মনে করি এটা আমার অধিকার নেই। এখন ভাইয়া যে কথাগুলো বললেন যে এই ব্যাপারগুলোর কারণে, এখানে বিষয় আসছে দুইটা। উনি দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে যে উনি 5 আগস্টের পর থেকে বিভিন্ন দলীয় নেতাকর্মীর সাথে, বিভিন্ন দলের নেতাকর্মীর সাথে সখ্যতা রেখেছেন, এটা একটা কারণ। এবং দ্বিতীয় বলেছেন যে বিএনপিতে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, এই দুইটা কারণে উনি পদত্যাগ করতে যাচ্ছেন। উনি সাথে সাথে উদাহরণও দিয়েছেন যে বেগম খালেদা জিয়া অন্য দলের নেতাদের সাথে বৈঠক করতে পারে, তারেক রহমান করতে পারে। এখন বিষয় হচ্ছে একটা পরিবারের পিতা যা করবে সন্তান কিন্তু তাই করতে পারে না। আমি যখন বিএনপি করি আমার কিন্তু একটা গঠনতন্ত্র মেনে বিএনপি করতে হবে। হ্যাঁ, আপনার অফিসের যারা কর্মচারী, আপনি অফিসের ফেস দ্য পিপলের মালিক হিসেবে আপনি অন্য মিডিয়া হাউসের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু আপনার অফিসের একজন কর্মচারী কিন্তু সেটা করতে পারবে না। হ্যাঁ, কারণ আপনারও একটা প্রাতিষ্ঠানিক একটা রুলস আছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটা সংগঠনের মধ্যে আছি, আমাদের গঠনতন্ত্র মেনেই রাজনীতি করতে হবে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যদি এটা স্বাভাবিক হতো, যদি তারা আমাদের জোটের নেতা হতো, তাদের সাথে যদি আমাদের দলের সকল নেতাকর্মীর যদি ওঠা বসা হতো। দেখেন 5ই আগস্টের আগে কিন্তু আমিও জামাতকে নিয়ে সরব ছিলাম না, যেমন ফয়জল ভাই ছিল, আমরা একই টেবিলে জামাতের পক্ষে আমরা যেভাবে কথা বলেছি। আপনার যে টকশোতে আমি ভাইরাল হয়েছে, আমি তো মইনুল হককে নিয়ে কথা বলার জন্য, মমিনুল হক নিয়ে কথা বললাম, মামুনুল হক নিয়ে। হ্যাঁ, না জামাত করে না, কিন্তু আমার বিএনপি তো করে না, আমি কিন্তু তাকে নিয়ে কথা বলার কারণে কিন্তু হ্যাঁ ইসলামিক দল। তো বিষয় হচ্ছে কিন্তু 5ই আগস্টের পরে যখন একটা সমীকরণ চলে আসলো, কই তখন তো আমি তো জামাতের কোনো নেতার সাথে দেখা করতে যাওয়া, সেটা তো আমাকে ধরেই নিতে পারে আমার দল, যে অবজারভেশন করতেই পারে যে এখানে কোনো সমস্যা আছে। কারণ আমরা দেখেছি জামাতের রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি, এরা কিন্তু প্রকাশ্য রাজনীতি কিন্তু এই 2014 সালে পর থেকে করেনি। তো সেক্ষেত্রে রাজনীতি কেন এটা হবে? গুপ্ত রাজনীতি তো প্রকাশ্য রাজনীতি করছে না, জামাত শিবিরের রাজনীতি প্রকাশ্য রাজনীতি না। আপনি এখন যে শিবিরের নেতারা বেরোচ্ছে, তারা ছাত্রলীগ করতো, ওটা তাদের একটা কৌশল ছিল। হ্যাঁ, কৌশল ছিল, সবাই যে এরকম ছিল তা না। আমি বলতে চাচ্ছি আপনি একজন, হ্যাঁ জামাতের বেশিরভাগ নেতারাই গুপ্ত নেতা। এখন পর্যন্ত আমরা কিন্তু জামাতের সব নেতাকে দেখতে পাচ্ছি না। এই যে 5ই আগস্টের ভিডিও ফুটেজ গুলো দেখলে কোনটা শিবিরের নেতা আমরা বুঝতে পারছি না। আসলে কে শিবির করে এটাই তো আমরা জানতে পেরেছি 5ই আগস্টের পরে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সকলের কর্মকাণ্ড দিয়ে বুঝতে হবে যে কেউ গুপ্ত কিনা, কেউ ওপেন কিনা। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে এটা ফয়জুল হক ভাইয়ের বিষয়। আর ব্যাপারটা হচ্ছে উনি যেটা বললেন যে উনি চাঁদাবাজির জন্য বিএনপি ছেড়ে দিচ্ছেন, তাহলে তো আমার মনে হয় উনি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, এ বিষয়ে আমরা নিশ্চিত। কেন অন্যান্য চাঁদাবাজি করে না এমন অনেক দল বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে দুর্নীতির সাথে যুক্ত না, চাঁদাবাজির সাথে যুক্ত না? একটা দলের নাম আমাকে বলেন তো। আমি তো আমার ফেসবুকে সমস্ত স্টেটমেন্ট দিই না, জানি না সেটা রাজনৈতিক পরিক্রমায় কখন ভবিষ্যৎ মনে করেন আর কোন দল আছে, সেই সুযোগ তো যে কোনো রাজনৈতিক দল, সেই সুযোগ তো ভাইয়ের নাই, কারণ ফেরেশতা দিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হয় না। আমার না রাজনৈতিক দল হিসাবে এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনার যে কোনো সময় যেটা আপা বলেছেন আমি অ্যাপ্রিশিয়েট করি, হাইলি অ্যাপ্রিশিয়েট, যে একজন নাগরিকের তার অধিকার আছে, আমারও আছে, এটা কিন্তু একটা ভালো দিক, এই যে সৌজন্যতা। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার সমসাময়িক যে আলোচনাগুলো ওটার উপরে আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যেটা বলেছেন আই এগ্রি উইথ হিম, যেটা আপনার বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আপনি ক্লিন ইমেজে কাউকেই পাবেন না, ফেরেশতা দিয়ে রাজনীতি হবে না। এখন কথা হচ্ছে যে আমার হৃদয়ের মধ্যে কি আছে, আমি কেন কষ্ট পাচ্ছি, এটা আমি অনুভব করব, উনিও যেটা অনুভব করবেন। কিন্তু আমার পার্সোনালি ভাইয়াকে নিয়ে একটা অবজারভেশন আছে, আমি জাস্ট মেটাফরিক্যালি বলি যে তিনি যেটা বললেন, যদি বিএনপি আপনি ওই অভিযোগের কারণে বিএনপি যদি না করতে পারেন, বাংলাদেশে আর কোনো পার্টিও করতে না সেটা না। বাংলাদেশের আপনার বড় দল অভিযোগও বড়, ছোট দলের অভিযোগ হয়তো কম, এটাই আপর মিনিংটা হচ্ছে। এখানে সব দলেরই কম বেশি আলোচনা সমালোচনা এবং হত্যাকাণ্ড। আমার একটা অবজারভেশন আছে, এখানে আমি যেটা নারী হিসেবে আমি যখন শপিং এ যাই, আমি আপনার কাছে আছি, জাস্ট দুই লাইনে শেষ করেন না। আমি যেটা এই বর্তমান সিচুয়েশনে যেটা আমাকে খুব হার্ট টাচ করেছে সেটা হচ্ছে যে সমসাময়িক হত্যাকাণ্ডগুলো, নৈরাজ্যগুলো, ভ্যানে চাঁদা, রিকশায় চাঁদা, বাড়িতে চাঁদা, বাসায় চাঁদা, এটার অভিযোগগুলো কিন্তু এসে এখানে পড়ে। কিন্তু এর মানে এটা পড়ে, কিন্তু এটার জন্য তারেক রহমান দায়ী না। আমি বারবার বলি খালেদা জিয়া তারেক রহমানের বিএনপিটাকে আমি চাচ্ছি, কিন্তু সেই বিএনপিটাকে আমি রিসিভ করতে পারছি না বিধায় আমার হৃদয়ে কষ্ট, সেখান থেকে আমি বের হয়েছি। তো আরেকটা কথা বলি যে আমরা মেয়েরা যখন শপিং এ যাই তখন দেখা যায় বিভিন্ন দোকান ঘুরি,
হ্যাঁ বার্গেনিং করি, তারপর যেটা মনোপুত হয় সেটা কিনে বাসায় চলে আসি। তা আমার মনে হয় ভাইয়াও মনে হয় বার্গেনিং এর মধ্যে ছিলেন। হ্যাঁ, যখন বিএমপিতে তার হচ্ছে না, তার আশানুরূপ ফল সে পাচ্ছে না, হয়তো এর চাইতে বেটার অপরচুনিটি কোথাও পেয়েছে। এখন আমাদের কোনো কর্মী কোথাও গিয়ে যদি ভালো থাকে, তো সেক্ষেত্রে তো আমাদের এটা প্রাউডের বিষয়, তাই না? এখন যদি ধরেন আমাদের এখানে কেউ তাকে ধরেন, আমি জানি না বিএনপি তাকে নিয়ে কি চিন্তা করছে, হ্যাঁ এখানে ধরেন তাকে এমপি করা হলো না, চেয়ারম্যান করা হলো, অন্য কোনো দল হয়তো বলতে পারে তোমাকে মন্ত্রী করে দেব। এখন আমার ভাই যদি মন্ত্রী হতে চলে যায়, সেক্ষেত্রে তো আমরা অখুশি হওয়ার কোনো বিষয় না। এক দুই লাইনে বলেন, অনেক কথা শোনার মতো বা আপনি বলবেন মতো আপনার সেই ক্যাপাসিটি আছে আমি জানি, কিন্তু একদম প্রকৃতপক্ষে যে ঘটনাগুলো এখন বর্তমানে ঘটছে, এই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, হত্যা করা হয়েছে, একজন ইমামকে হত্যা করা হয়েছে, একজন যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে, সর্বশেষ গতকালকে আমরা দেখি আমি কোন মৃতদেহকে রাজনৈতিক ট্যাগ দিতে চাই না, অপরাধের জন্য অভিযোগের তীর বিএনপি, আমি কোন মৃতদেহকে রাজনৈতিক ট্যাগ দিতে চাই না, প্রত্যেকটা হত্যাকাণ্ডই হচ্ছে নিন্দনীয়। এখন আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটার বিচার চাই, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। এখন চাওয়ার বিষয় তো অনেক শেষ হয়ে গেছে, এখন কি আপনি মনে করেন আদতে চাওয়ার বিচার? এখন আমরা কি করব? আমরা তো চাই, এখনো চাওয়ার পর্যায়ে আছি, বিচার করার পর্যায়ে তো নাই ভাইয়া। হ্যাঁ, কিন্তু এখন আপনি আমাকে একটু বলেন, করার ছিল সেভাবে কি বিএনপি পরিচালিত করতে পারছে বলে মনে করেন? আপনি বলতে যাচ্ছে যে বিএনপি তে আসলে সেরকম ভাবে বিএনপি নেতাদের, আচ্ছা আমি একটু বলি, একটা সাংগঠনিক কর্মীর প্রতি একটা সংগঠন কি পরিমাণে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, কি পর্যায়ে? তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা ছাড়া কি দেওয়ার উপায় আছে? আমি কি তাকে গ্রেফতার করতে পারবো, তাকে ফাঁসিতে ঝুলাতে পারবো? এটা তো আইন করবে, এটা তো সরকার করবে। একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সর্বোচ্চ করার ক্ষমতা আছে তাকে বহিষ্কার করার। তাকে স্থায়ীভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে আপনাদেরকে গ্রেফতার করেন, আইনের আওতায় আনেন, বিচার করেন, আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা দিব। এখন আমরা আর কি করতে পারি? মব সৃষ্টি করে তাদের মার্ডার করব? আমরা তো বিএনপি তো মবে বিশ্বাসী না, তাহলে আর কি করবে? এখন আমি একটু লাস্ট আর একটা কথা বলি 30 সেকেন্ডে, সেটা হচ্ছে গতকালকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেয়া হলো, আপনার কি মনে হয় এখানে বিচার চাওয়া হয়েছে? এতদিন পিআর জিআর সিআর চাওয়া হয়েছে, নির্বাচনকে প্রভাবিত করা যায়নি। এখন নির্বাচনকে প্রভাবিত করার জন্য, এখন আমার কথা হচ্ছে তারেক রহমান থাকে মাইলকে মাইল দূরে, সেজন্য তিনি কি বলেছেন তুমি হত্যা করো? তাহলে তো সেই আমার গৌরনদীতে যে জামাত নেতা পরকিয়া করতে গিয়ে ঘরে বন্দী হয়েছে, তাহলে জামাতের আমির সেখানে পাহারা দিয়েছিল? যে এই যে প্রাইভেটে পারভেজকে হত্যা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে নাহিদও তো সেই মামলার আসামি হবে, কারণ তার 6 জন কর্মী সেই মামলার আসামি। ওকে, আপনি বলতে যাচ্ছেন এখন দেখা হচ্ছে দল কি সিদ্ধান্ত নেয় কর্মীর বিরুদ্ধে, সেটা হচ্ছে দেখার বিষয়। জি, আমি এই পর্যায়ে জনাব ইসমাইল সম্রাট আপনার কাছে যেতে চাই। ইসমাইল সম্রাট, কোনোভাবে কি তার বিএনপিকে দায় দেওয়ার কোনো সুযোগ নাই? মানে বিএনপির সংগঠন হিসেবে যে মুরব্বীর দায়িত্বে থেকে যেভাবে দলের নেতা কর্মীদের নির্দেশনার মাধ্যমে যেভাবে নিয়ন্ত্রণ করবার তাদের যে দায়িত্ব ছিল, সেখানে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেকে, সবাই মনে করে। কারণ শুধুমাত্র বহিষ্কার করাটাই তো একমাত্র ব্যবস্থা নেওয়া নয়। তাদেরকে আমরা দেখতে পেরেছি যে বিএনপি একদিকে বহিষ্কার করছে, আবার কদিন পর সেই বহিষ্কৃত লোককে আবারও সুযোগ দিচ্ছে। বিএনপি যখন কোনো নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীকে আটক করা হচ্ছে, বিএনপি মব বলুন, বিএনপির জোর জবরদস্তি করে বলুন, থানা থেকে সেই নেতাকর্মীদের ছুটি আনতে আমরা দেখেছি। সে এরকম ধরনের বড় বড় অভিযোগ তো রয়েছে। জি, ধন্যবাদ সাগর ভাই, আপনাকে এবং আপনার এই বিজ্ঞ, আমার সাথে যে বিজ্ঞ আলোচক বিন্দু, সবাইকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা বলবো যে আমরা যারা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, আমরা যারা ধরেন পুলিশের বুলেটের সামনে আমরা বুক পেতে দিয়েছি, সবচেয়ে ব্যথিত হচ্ছে আমরা। মানে বাংলাদেশের রাজনীতিবিদরা কি করবে বা কারা কি করবে, আমরা তো সদ্য আন্দোলন করে আপনার এখানে টকশোতে বসছি, তা আমরা তো দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। 2018 কোটা আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান, এই পথে তো আমরা কখনো গ্যাপ দিই নাই। আমরা শাসকের সাথে আপোষ করি নাই, আমরা মব জাস্টিস চাই নাই, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছি। অর্থাৎ যেখানে বৈষম্য হবে, মব হবে, ইনজাস্টিস হবে, সেখানেই আমরা সোচ্চার হব। তো এই যে কমিটমেন্ট জাতির সাথে আমরা দিয়েছি, এবং জনগণ, জাতি কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছে। মানুষ বলেছে যে ঠিক আছে, আপনারা এগুলোর বিরুদ্ধে আসছেন, তাহলে আমরা এই ব্যানারে আসবো, এই স্বৈরাচারের পতন হবো, কিন্তু পতন হয়েছে। তাহলে আমরা আমাদের কমিটমেন্ট কতটুকু রাখতে পেরেছি? বা আন্দোলনের সময় প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে
ধরেন রাজপথে সোচ্চার ছিল যে এই ধরনের যে জিনিসগুলো আওয়ামী লীগের আমলে হয়েছে, যেই জিনিসগুলোর কারণে খুনি হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে রক্তের উপর দাঁড়িয়ে সরকার শপথ নিয়েছে, সেই জিনিসগুলো মোটা দাগে আমরা কোনো রাজনৈতিক দল করব না, কোনো ব্যক্তি করব না, কোনো সংগঠন করব না, সবাই আমরা একমত হয়েছি, একই কাতারে এসেছি। তাহলে এখন আমাদের মধ্যে এত বিভেদ কেন? আমাদের মধ্যে এই বিভেদটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার জন্য, আমাদের কাছে এই বিভেদটা হচ্ছে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত লাভের জন্য, আমাদের নিজের দলকে বাড়ি করার জন্য। সারা দেশে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, মানে আন্দোলনের 5ই আগস্টের আগে আমরা যে রাজনৈতিক দলগুলো একসাথে ছিলাম, আমরা এখন একসাথে কেন থাকতে পারবো না? আমার প্রশ্ন হচ্ছে একটাই, যদি আপনি মোটা দাগে এই প্রশ্নটাকে ধরেন এবং এটাকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন। মানে মোটা দাগে এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে 5 তারিখের আগে মানুষ যেটা দেখেছে, বাংলাদেশে একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল। মানে এখন যে ঘটনাগুলো ঘটেছে এগুলো খুনি হাসিনার আমলে ঘটতো, কিন্তু বাংলাদেশের মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে তার জীবনকে উৎসর্গ করে দিতে চাচ্ছে শুধুমাত্র দেশপ্রেমের কারণে। কেউ কিন্তু বলে না যে আমি এই রাজনৈতিক দলের কর্মী, আমি এই নেতার ডাকে এসে গুলির সামনে দাঁড়িয়েছি। একজন মানুষ আপনি দেখাতে পারবেন না। সবাই বলেছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসেছি, আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাই, খুনি হাসিনা যা করেছে আমরা তা করব না, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে ছাত্র সমাজ, আমরা ছাত্র সমাজকে শুধুমাত্র নৈতিকভাবে সাপোর্ট দিয়েছি, সমর্থন দিয়েছি, আন্দোলনে এসেছি, নৈতিকতার জায়গা থেকে এসেছে। তাহলে এখন যদি আপনি ধরেন এই যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে, এর জন্য তো আপনি যে কোনো একটা পক্ষকে মোটা দাগে দায়ী করতেই হবে আপনাকে। যদি আমি বিচার বিশ্লেষণে আসি, মানে আবেগ দিয়ে তো ধরেন আসলে রাষ্ট্র চলে না। আপনি রাজনীতি করতে পারেন, অপরাজনীতি করতে পারেন, অনেক কিছু বলতে পারেন। রাজনীতি, প্রত্যেকটা রাজনৈতিক দল তার ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা রাজনীতি করবে, এটা হচ্ছে তার ব্যক্তিগত রাজনৈতিক দলের বিচার বিশ্লেষণ। সে কোন ধারায় রাজনীতি করবে, কোন কূটকৌশল অবলম্বন করবে, কোন অপরাজনীতি করবে, সেটা শুধুমাত্র তার বিষয়। কিন্তু আপনি যখন জনগণের প্রশ্নে আসবেন, আপনি যখন নৈতিকতার প্রশ্নে আসবেন, তখন তো আপনাকে নৈতিকতার জায়গায় থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যে 5 তারিখের পরে ধরেন বাংলাদেশে যা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক কারণেই বিরোধিতাটা তৈরি করেছে, শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক। কিন্তু এটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, ছাত্র সমাজ চাচ্ছে না যে আপনারা তো সবাই বাংলাদেশের জন্য দেশপ্রেমিক হিসেবে একটা জায়গায় ছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো ধরেন অনেকাংশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, আমি নেতাদের কথা বলবো না, তারা অহেতুক কথা বলে, ধরেন অবাঞ্ছিত কথা বলে এই বিরোধিতাটা সৃষ্টি করেছে একটা রাজনৈতিক দল অন্য রাজনীতি। এটা তো আমরা হাসিনার আমলে দেখেছি যে তারা অপরাজনীতি করতো, মিথ্যা ব্লেম দিত, ব্লেম গেমের রাজনীতি। কিন্তু আমরা তো সেই জায়গায় থেকে ফিরে এসে আমরা বলেছি বাংলাদেশের রাজনীতি, এই তরুণ সমাজ, ছাত্র সমাজ গুণগত পরিবর্তন চায়। মানে হাসিনা যা করেছে আমরা তা করব না, সেই মুসলিকা দিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে 5ই আগস্ট ঘটিয়েছি। কিন্তু এর জন্য এখন আসেন আপনি দায়ী করবেন কাকে? আমরা যদি সর্বপ্রথম ধরি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি মনে আছে যে 5 তারিখের পরে পাগল সাব্যস্ত করে সেই তো ফারজেলকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার কত দূর? ভিডিও ফুটেজ তো আছে, আসামিরা তো আছে। তা আপনি তো রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন, এবং আপনাকে এটা ভাবতে হবে যে খুনি হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় অর্গানে, চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত তার লোক নিয়োগ দিয়েছে, ভারতের লোকেরাই দেশে ছিল, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সুতরাং আপনার সর্বপ্রথম কাজ ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। তা আপনি কি সেটা করেছেন? আপনি রাষ্ট্রীয় আইনের শাসন প্রতিষ্ঠা না করার কারণে, আমি আপনাকে আজকে এই টকশোতে চ্যালেঞ্জ করে বললাম, শুধুমাত্র রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে প্রত্যেকটা মব হচ্ছে, প্রত্যেকটা ইনজাস্টিস হচ্ছে, এবং মবকে অনেক রাজনৈতিক দল উৎসাহিত করছে যে ওকে ধরে নিয়ে আসো। তো একজনকে আপনি স্বৈরাচারের দোষর বলে তাকে গিয়ে মারবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? 5 তারিখ তো আপনাকে এই অধিকার দেয় নাই। আপনি শুধুমাত্র আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে, অর্থনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তিগত উদ্দেশ্যে আপনি তাকে আক্রমণ করছেন, তাকে নিয়ে ধরে সব ভাঙচুর করে ফেলছেন। এইটা তো আমরা রাষ্ট্রীয়ভাবে এই মবের বিরুদ্ধে আমরা কোনো কিছু দেখি নাই। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, ধরেন আপনি যদি ধরেন আমরা যে হত্যাকাণ্ডগুলো রাতের অন্ধকারে হয়েছে, যেমন আমি যদি আপনাকে বলি খুলনাতে যে ঘটনাটা হয়েছে, যুবদল নেতাকে, মাহবুবকে আপনি গুলি করে হত্যা করেছেন, হত্যার পরে তাকে আবার মানে মৃত লাশকে আপনি পায়ের রক কেটে দিয়েছেন, সেটা আমরা দেখি না কে হত্যা করেছে, আমরা সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু যেগুলো চাক্ষুষ ছিল, ভিডিও ছিল, সেই আসামিদেরকে আপনি রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করার জন্য, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আপনি কয়টা বিচার করেন না? আপনাকে কে বাধা দিয়েছে? কোনো রাজনৈতিক দল বাধা দিয়েছে? বাধা আপনাকে দেয় নাই। তারপরে এই যে দর্শনগুলো হয়েছে, আপনি একটা হত্যার বিচার করতে পেরেছেন? সেই বিশ্বজিৎ থেকে শুরু করে আজকে সোহাগ পর্যন্ত আপনি পারেন নাই। তাহলে আমি বলবো যে এখন আপনি অন্য রাজনৈতিক দল বা জল গোলা করবেন, আপনাদের মধ্যে ক্ষমতার খাই জেগে গেছে, আপনারা দীর্ঘস্থায়ী করবেন ক্ষমতাকে, তাই বলে অপরাজনীতি করে
আপনি ক্ষমতা, আমি তো বলবো যে সরকারের একটা বড় গোষ্ঠী শুধুমাত্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, নির্বাচনকে পেছানোর জন্য এক রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় মদদে আপনার লেলিয়ে দিচ্ছে পরিস্থিতি ঘোলাটে করার জন্য। তখন মানুষ বলবে যে আমরা নির্বাচন চাই না, আমরা সেনা শাসন চাই, আমরা জাতীয় সরকার চাই। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। তা না হলে আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? মিটপুরের সামনে যে ঘটনাটা ঘটেছে সেখানে পুলিশ কোথায়? সেখানে আশেপাশে যে জনগণ ছিল তারা কেন এগিয়ে আসে না? এই প্রশ্নগুলো রাষ্ট্রকে দায়ী দিতে হবে। আমাদের আইন উপদেষ্টা কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? তারা তো এই হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে, আমি তো মনে করি তারা মুসলিকা দিয়ে পদত্যাগ করা উচিত ছিল। বড় বড় কথা বলবেন, রক্তের উপর দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলকে ব্লেম দিবেন, এগুলো এই স্বাধীন বাংলাদেশে 5 তারিখে পরে হবে না। আমরা তিনজন অতিথিদের কাছে 3 রকম কথা শুনেছি। আপনার কাছে একটু শুনতে চাই যারা প্রতিযোগিতা শাহ আহমেদ বাদল, আপনি কিভাবে দেখেন? বিশেষ করে তিনি যেটা বলেছেন যে এই দায় সম্পূর্ণ এই সরকারকে নিতে হবে, কারণ এই সরকারই চায় যে এমন কিছু পরিস্থিতি তৈরি হোক যেন বিএনপি, এটা অনেকেই মনে করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা হচ্ছে এবং বিএনপিকে টার্গেট করে বিএনপিকে ডাউন করবার জন্য এই ধরনের কথাগুলি বা এই ধরনের বিষয়গুলি ঘটানো হচ্ছে। আপনি কি তাই মনে করেন কিনা ডক্টর ফজল হকের এই মুহূর্তে পদত্যাগ করা এবং তার পদত্যাগের পেছনে যে কারণগুলো তিনি দায় দিচ্ছেন, এটাকেও আপনি কতটুকু জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ আছে বলে মনে করেন? সবকিছু আপনার ধন্যবাদ। আজকের ফেস দ্য পিপলের আজকের এই টক শোতে আমার বিজ্ঞ আলোচকবৃন্দ, আজকে একটা ক্রুশিয়াল মোমেন্টে আমরা এখানে একত্রিত হয়েছি। বিশেষ করে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে, যে মুহূর্তে বাংলাদেশে মানুষ একটা অভ্যুত্থান করে একটা ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে টোটাল 18 কোটি মানুষের মুক্তির জন্য যে ডিমান্ডিং সিচুয়েশন, রাষ্ট্রের যে ক্ষয়িষ্ণু অবস্থা, 54 বছরে সংস্কার, রাজনীতি থেকে শুরু করে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার করে একটা গণপ্রতিনিধিত্বশীল একটা সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে যে মুহূর্তে কাজ করছে, ঠিক সেই মুহূর্তেই বিশেষ করে আজকে ধারাবাহিকভাবে একদিকে মব জাস্টিস, অন্যদিকে ব্রুটাল কিলিং, যে কথাটা এই যে লাল চাঁদ, মহরম মাস, কারবালার প্রান্তর থেকে যে ব্রুটাল কিলিংয়ের একটা নগ্ন দৃশ্য, এটা দেখলাম যে বাংলাদেশের মাটিতে এখন এইটা রাজনীতির পৃষ্ঠপোষকতাই এই সমস্ত ব্রুটাল কিলিংগুলো হচ্ছে। আমি মনে করি যে ঘটনা এখন ঘটতে যাচ্ছে, যে ভোগবাদী রাজনীতির যে রাজনীতি আমরা কখনোই এখানে অভ্যস্ত ছিলাম। আজকে বিএনপির কথা বল, বিএনপির ছাত্র সংগঠন, আই ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার। বাংলাদেশের এমন একটা ইউনিয়নে যেখানে আমার পদচিহ্ন পড়ে নেই, প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে সারা বাংলাদেশে আমরা সংগঠিত করছি রাজনীতিকে। জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের একটি দল। আওয়ামী লীগ প্যারালালে ছিল। রাজনীতিতে এত নৃশংস রাজনীতি, এই বিশেষ করে একদিকে আওয়ামী লীগ গত 17 বছর, এজুলা যেটাকে এখন ফলো আপ প্রোগ্রাম, লাল চাঁদ যে কিলিংটা, এটা সারা বিশ্ব বিবেককে নাড়িয়ে দেবে। দি প্যাটার্ন অফ দ্য কিলিং, কীভাবে তাকে পাথর দিয়ে থেতলিয়ে তাকে শত মানুষের সামনে প্রকাশ্য হত্যা। তো আমি মনে করি যে এই মুহূর্তে হোল কান্ট্রি ইজ গোয়িং টু টেক প্রিপারেশন কিভাবে সংস্কারগুলো করে একটা নির্বাচনের পথে। হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপিকে যেভাবে দায় দেওয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে, এভাবে করার মতো আপনি মনে করেন কিনা একটা উপাদান আছে, নাকি বিএনপিকে আসলে এই ধরনের ঘটনাগুলি ঘটিয়ে টার্গেট করা হচ্ছে? আমি একটা বলি, এটা হলো ইটস এ ব্যাড গভর্নেন্স অফ পলিটিক্স। এটা বিএনপির মূল নেতৃত্ব বা বিএনপির সকল কাঠামো, এই যে ভোগবাদী রাজনীতি, যে বিশেষ করে বিএনপি গত 17 বছর পাওয়ার ট্র্যাকের বাইরে ছিল। এমন একটি সাধারণ কর্মী নেয় যেটা নির্যাতনের শিকার হয়নি। কিন্তু যখনই পরিবর্তনটা এখানের মধ্যে হলো, একটা পরিবর্তন হওয়ার পরে একেবারে বেমালুম বিএনপির কর্মীরা এটা ভুলে গেছে এবং তার নেতারা হাউ টু মেক এ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল অর্গানাইজেশন। তার মানে হলো মূল লক্ষ্যটা এখানে নির্ধারণ করেছে, এখানে ক্ষমতা দেওয়া।
এবং ক্ষমতা দেওয়ার জন্য এখানে মেয়েদের এই 30-40টা অঙ্গ সংগঠন এখানে বানিয়েছে। শিশু দল থেকে শুরু করে, যুব দল থেকে শুরু করে, মহিলা দল থেকে, যুবতী মহিলা দল থেকে শুরু করে, এগুলি হলো পাওয়ার কক্ষিকতা করার, এগুলি এক একটা বাজে অর্গান পেশাজীবীদের। আজকে আমি যদি আজকে দুঃখের সাথে বলতে, আমি সুপ্রিম কোর্ট এখানে আইনজীবী সংগঠন এমন একটি অর্গান নাই যেটা তারা দখল করে নেই। সুপ্রিম কোর্টের নির্বাচন নেই, গত 11 মাসে তারা ওখানে মধ্যে দখলদারিত্ব ওখানে মধ্যে করেছে। পিপি থেকে আপ টু অ্যাটর্নি জেনারেল পর্যন্ত টোটাল 95 হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাপয়েন্টেড এখানে। আজকে আমি মনে করি ডক্টর ইউনূসের ইন্টিরিম গভর্নমেন্ট এটা হলো একটা টিউটোরিয়াল হেড হিসেবে দেয়ার ওয়ার্কিং। এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেখানে যে বিএনপির লোকজন সেখানে মধ্যে নাই। বস্তুত পক্ষে এটা বিএনপি এবং জামাতেরই শেয়ারিং একটা অবস্থান এখানে দেওয়া আছে। সেই অবস্থা থেকে আজকে এই যে এটা বিচারহীনতার সংস্কৃতি এখানের মধ্যে ধারাবাহিকভাবে এখানে চলছে। আমার ভাই সম্রাট যে কথাটা বলতে চাচ্ছিল যে গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট তো একটা জাস্ট তার সামনে ইয়েটা হলো একটা না, গভর্নমেন্ট এই পর্যন্ত কোনো কিছু কি করেছে আপনি মনে করেন? না, গভর্নমেন্টের তো তাদের তো একটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলাকে রক্ষা করবার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে ইন্টারিম একটা সময়ে তারা দেশকে শাসন করবার দায়িত্ব দেওয়া হয়েছে। শুধুমাত্র কি বিএনপির মানে আমাদের বাংলাদেশের আনফর্চুনেটলি যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দলের সাথে যুক্ত আছে, আর যেহেতু বিএনপি সবচেয়ে বড় একটা সংগঠন, সেখানে বেশি মানুষের আনাগোনা আছে, এটাই স্বাভাবিক। এই দিন আমরা যে ঘটনাগুলি দেখতে পাচ্ছি এগুলিকে ঠিক রাখার জন্য একটা সরকার আছে। সরকারের এই দায়িত্ব কি সরকার প্রকৃতভাবে পালন করতে পারছে বলে মনে করছে? লোক এই যে কথাটা আপনি বলছেন যে সরকার করবে, সরকারের তো প্রশাসনিক যে অর্গানগুলো, যেমন পুলিশ এখানে 17 বছর একটা ফ্যাসিবাদী সরকার এগুলি তাবেদার হিসেবে ছিল না। এগুলো তো নতুন কথা না, এটা নতুন এই অবস্থা এবং এই সরকার জানে যে এমন একটি অবস্থা হবে এবং আমাদেরকে এই অবস্থার মধ্যেই দেশে দায়ভার নিয়ে দেশকে সুষ্ঠুভাবে চালাতে হবে। যদি না পারে সরকার পদত্যাগ করে দিবে। সেই কারণে তো সরকার আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্থা করে এখানে চেয়েছিল যে এই যে পরিবর্তন, সংস্কার, রাষ্ট্র মেরামতের অর্গানগুলো ঠিক করবে। সেই মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলো এখানে ওই যেটা আমার ব্রাদার বলছে, এখানে ওই একজন এক ভিন্ন মতের আমরা একটা অবস্থান নিয়েছি। বিএনপি এক কথা বলছে, জামাত একটা কথা বলছে, হেফাজত একটা বলছে, ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন কথা বলছে। সকলেরই একটা লক্ষ্য যে কিভাবে আমি জোড়া তালে দিয়ে রাষ্ট্র ক্ষমতা এখানে অ্যাচিভ করব। তো সেই ক্ষেত্রে একটা ইন্টারিম গভর্নমেন্ট আভ্যন্তরীণ, তাদের তো কোনো রাজনৈতিক দল নেই, দরকার নেই। আমরা রাজনৈতিক দলগুলো যাচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের থেকেও যেসব দলগুলো রয়েছে তাদের দায়িত্বশীলতার দিক থেকে অবশ্যই আছে এবং রয়েছে বলেই ঘটনাগুলো ঘটছে। 10 জানুয়ারি নির্বাচন একদম স্পষ্ট। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা তো জানুয়ারি মাসে তারা নির্বাচন নামে প্রহসন করে তার রাষ্ট্র ক্ষমতা 5 বছরের জন্য হয়েছে। হাসিনা আওয়ামী লীগ এই ফেসিবাদের পতন যদি আন্দোলনের মুখে না হতো, এই যে 13 বছরের তরুণ থেকে শুরু করে রক্তাক্ত অভ্যুত্থান যদি এখানে যদি না ঘটাতো, তাহলে তো 5 বছর এই রাজনৈতিক দলগুলো যেটা গত 17 বছর কোনো কিছু আমরা করতে পারিনি। আমরা রক্ত দিয়েছি, গুম হয়েছি, লাশ আমাদের পড়েছে, কিন্তু আজকে এই কৃতজ্ঞতা বোধ আমি বিইং এ পলিটিক্যাল লিডার ও অর্গানাইজার আমার মধ্যে সেটা নেই। উই মাস্ট হ্যাভ দ্য পেশেন্স। আগে এই যে ভঙ্গুর, এই যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আজকে পুলিশ বলি, সেনাবাহিনী বলি, আপনার প্রশাসন বলি, সিভিল 18 লক্ষ কর্মচারী টোটাল দেশটাকে এখানে গ্রাস করে রেখেছে দুর্নীতিবাজ, আকণ্ঠ। সেই কারণে আমার পলিটিক্যাল পার্টিগুলো দলের অভ্যন্তরে আজকে তারেক জিয়া আজকে ট্যাপস নদীর তীরে সেখানে বসে বসে আহ্বায়ন করছেন। বেগম খালেদা জিয়া বার্ধক্যের কারণে হয়তো সেটা করছে না। এই স্ট্যান্ডিং কমিটি যেগুলো আছে, তারেক রহমানের কথা বললেন, তিনি যা করছে তা কি আপনি পর্যাপ্ত বলে মনে করছেন না? কারণ এত বড় দলকে আমরা দুই একটা ঘটনা দিয়ে যাই বলি, যতগুলি ঘটনা আছে এগুলো দিয়ে কি তার নেতৃত্বকে আমরা কোনোভাবে বিচার করতে? আমি মনে করি তারেক জিয়া মাস্ট আন্ডারস্ট্যান্ড হি ইজ দ্য সান অফ দ্য সয়েল, হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য সাকসেসর অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু তার যে স্ট্যান্ডিং কমিটির যে সদস্যরা এখানে যারা আছে, হোয়াট দে আর ডুইং, এবং এগুলি তাদের ব্যর্থতা আছে বলে আমি সাগর ভাই 1 মিনিট সময় নিব। বাদল ভাই, আমি আপনাকে একটা ধরেন একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনিও বলেছেন, আমরাও বলেছি, কিন্তু আমরা ছাত্র জনতার পক্ষ থেকে যারা এই প্যাসিস্ট আন্দোলনে, আপনি দেখেন এই প্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশে ধরেন 20 কোটি মানুষ থাকলে 19.5 কোটি মানুষ কিন্তু
যোগদান করছে। তার মানে বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম এত মানুষের মাইন্ডেড নিয়ে কোনো সরকার গঠিত হয়েছে, এত রক্ত ঝরে না, এত রক্ত ঝরে নাই এবং এত মানুষের সাপোর্ট পায় না, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পায় না, কোনো ইন্টেরিয়র গভর্নমেন্ট পায় না। তাহলে আমরা বলেছি, আমরা কি আপনাকে বলেছি সরকারকে যে আপনি কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেন? আপনি কেন দিয়েছেন? আপনি জনগণের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু আপনি নিয়ে নেয়। আমরা দেখেছি যে আপনি ক্ষমতাকে হয় দীর্ঘায়িত করার জন্য অথবা সামনে অন্য দল ক্ষমতা আসলে আপনারা নিজেদের স্বার্থে ভালো থাকার জন্য কোনো কোনো রাজনৈতিক দলকে স্পেস দিচ্ছেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে স্বৈরাচারের দোষর, আপনি তাকে সরিয়ে দেন, আপনি তো দেন নাই। তো সেই ব্যর্থতার দায় কি সরকারকে নিতে হবে না? আমি তো বলি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কোনো সরকারকে কোনো সহযোগিতা করবে কি করবে না সেটা আমাদের প্রশ্ন না, কিন্তু সরকার জনগণ তো সরকারের সাথে আছে, আমরা বারবার বলছি। কিন্তু এই সরকার বর্তমানে যে সিচুয়েশনটা হচ্ছে শুধুমাত্র তাদের ব্যর্থতার কারণে, অদূরদর্শিতার কারণে এবং তাদের অযোগ্যতার কারণে হচ্ছে। এটা মোটা দাগে আমি এই যে ব্লেম গেম, যেমন একটা বিচার লয়, টোটাল বিচার জুডিশিয়ারিতে টোটাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতের নিয়ন্ত্রিত। সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটাই করছি, বাদল ভাই চমৎকার ভাবে বলেছেন, এই প্রশ্নটাই করছি যারা ডক্টর হাসান আলী। সব জায়গায় কিন্তু বিএনপি আর জামাত, বিশেষ করে বিএনপি নামটা প্রথম আসে তাদের দখল। এখন যেটা বললেন, বিশেষ করে ইসমাইল সম্রাট যেটা বারবার বলতে যাচ্ছে, সরকার কি নিয়ন্ত্রণ করতো? সরকার সব জায়গায় ফেল, সরকার যে দায়িত্ব ছিল সেটি করতে পারছে না। কিভাবে দায়িত্ব পূরণ করবে? যেখানেই যায় সেখানেই ক্ষমতায় রয়েছে হয় বিএনপি না হয় জামাত। এখন সরকার যে ইমপ্লিমেন্ট করবে, এক্সিকিউট করবে কোনো কিছুকে, সেখানে কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কারণ হলো সরকারের তো কোনো বাহিনী নাই, যেটা বললো ইসমাইল, সরকার তো কোনো পলিটিক্যাল পার্টি নাই। সরকারের কথা শুনবে, সরকারকে সহযোগিতা করবার কথা বিএনপি আর জামাতকে বৃহৎ দুটো দল হিসেবে, তারা কি করতে পেরেছে? ধন্যবাদ শাহরুখ ভাই, ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আপনার প্যানেলিস্টকে। আমি একটু সামনের দিকে যাই আপনার কথার জবাব দেওয়ার জন্য। অনেকগুলো কথার অবতারণা হয়েছে, আমি একটু কিছু প্রশ্ন উত্তর পেতে চাই। আমার বলার পরে যদি নোট করেন সেগুলো কিছু উত্তর পেতে চাই, তাইলে বোধহয় আলোচনাটা আরো সহজ হবে এবং মানুষ বুঝতে পারবে। আমি সবার বক্তব্যের সাথে একমত। ফয়জুল ভাইয়ের কষ্ট আছে, কষ্ট আমারও আছে। কালকে রাতে ঘুমাতে পারিনি, ভিডিওটা 30 মানে এক নজর দেখার পর দেখতে পারিনি। আবার যখন কিছুক্ষণ পরে যখন খুলনাতে দেখলাম যে একটা মানুষকে গুলি করে হত্যা করার পরে পায়ের রগটা কেটে দিয়েছে এবং কাটা ফাঁকটুকু, সেটাও দেখতে পাই। ইমাম সাহেব মসজিদে খুতবা দিয়েছে, আমি কোনোটার সাথে কোনোটা তুলনা করছি না, আমি জাস্ট ঘটনাগুলো বলতে চাচ্ছি। খুতবা দিয়েছেন, পছন্দ হয়নি, নির্বিচারে চাপাতি দিয়ে কুপিয়েছেন, মৌলানা সাহেব মারা গেছেন, অসহিষ্ণুতা। তারপরে আপনি যেটা বললেন যে মসজিদে ময়নার অবস্থা, আমি প্রত্যেকটি হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, বড় দল হিসেবে বিএনপির প্রতি অভিযোগ উত্থাপিত হবে, যেহেতু তাদের কর্মী। প্রত্যেকটা দল পরিচালিত হয় তার গঠনতন্ত্র দ্বারা। সেই গঠনতন্ত্রের একজন দলের নেতাকে বা স্ট্যান্ডিং কমিটি বা কার্যনির্বাহী সর্বোচ্চ ক্ষমতা দিতে পারে বহিষ্কার করা পর্যন্ত। আমি সাধুবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারকে, যে ঘটনা 9 তারিখে ঘটেছে, কালকে এটা জনসম্মুখে আসছে, অন্তত তাৎক্ষণিকভাবে মূল হত্যাকারী আমাদের কি একটু বলি এলোমেলো হয়ে যাবো, আপনি একটু অনেক কি চুপচাপ শুনছেন, একটু বলতে দেন। আমি শুধু ঢালাও ভাবে অভিযোগটা করতে চাই না, আমি বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, এখানে কোনো কিছু নাই। আজকে আইন উপদেষ্টা স্যার বলেছেন যে স্পিডি ট্রায়ালে বিচার হবে, 3 মাস সময় লাগবে স্পিডি ট্রায়ালে। আমার ভাই এখানে আছেন, সর্বোচ্চ বিচার হবে। প্রশ্নটা সেই জায়গায় নয় সাগর ভাই। আমি কালকে অবাক হয়ে গেছি, হত্যাকাণ্ড প্রত্যেকটাই নিন্দনীয়, মানুষ প্রতিবাদ করবে, মানুষ ক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ হবে, এটা কোয়াইট ন্যাচারাল, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আপনি বাকরুদ্ধ, আমি বাকরুদ্ধ, ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি, ওনারা কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, রাতের বেলা কি দেখলাম, এটা আমার একটু জানার প্রশ্ন। কারা রাতের বেলা ক্যাম্পাসে মিছিল করলো? তারেক রহমান, উনি বলছেন টেমস নদীর পাড়ে, উনি কি ঘুরতে গিয়েছিলেন? আমরা জানি না যে একটি পরিবারকে শুধু গণতন্ত্রের পক্ষে, প্লিজ একটু শেষ করতে দেন সাগর ভাই। এখন পর্যন্ত তার পাসপোর্টটা দিয়ে দেওয়া হয়নি, এখন পর্যন্ত ওনার পাসপোর্টটা ফিরে দেওয়া হয়নি, ওনার কিন্তু পাসপোর্ট নেই। আমাকে একটু শুনতে হবে এগুলা। সেই মানুষটাকে 111-এর পরে দেখবেন, 111 ঘটার আগে আমরা দেখলাম মিডিয়া ট্রায়াল হলো, যে হাওয়া ভবন, দুর্নীতির আতুরঘর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গত 15 বছরে এসে গেছেন প্রতিটি সরকারের প্রধানমন্ত্রী তন্ন করে খুঁজেছেন। আপনি বলেন তো, আপনি তো একজন একেবারেই মানে প্রথম কাতারের লড়াকু সৈনিক। যদি আপনি পাইতেন যে তারেক রহমানের 1 টাকা দুর্নীতির কোনো প্রমাণ দিতে পেরেছে, তাহলে এই পরিবারটাকে এই জাতীয়তাবাদী রাজনীতি বা ইসলামপন্থী যে একটা ধারার রাজনীতি থেকে বিমুখ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা যে 1 টাকা তছরূপ না করা সত্ত্বেও
তাকে আপনি জেলখানায় রেখে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছেন। এই পরিবারটা গণতন্ত্রের পক্ষে ছিল বলে তার আপন ভাইকে তারেক রহমান দেখতে পারেনি, তার নানি মারা গেছে, কোনো নাতি তার দেখতে পারেনি, মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছেন। আমি ছাত্র বন্ধুদেরকে সাধুবাদ জানাই, এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ওনারা মুক্ত হয়েছেন। আজকে তারেক রহমানকে নতুন করে টার্গেট করছেন। তারেক রহমান 3600 মানুষকে বহিষ্কার করেছেন। কালকে রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক দলবাজি করছে না, মামলা করেছেন। এই বহিষ্কার করার পরে তাদের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। কালকে সিরাজগঞ্জের একটি ঘটনায় আমি মনে করি বিএনপির আরও শক্ত হওয়া উচিত। কি শক্ত হতে পারে? তারা এই কর্মীদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে পারে, মব সৃষ্টি করে দিতে পারে, স্বপ্রণোদিত হয়ে কোর্টে মামলা দিতে পারে, বিচার পর্যন্ত অপেক্ষা করছে। এটা করতেই হবে বিএনপিকে, কারণ বিএনপির কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা সবচেয়ে বেশি। প্রত্যাশা পূরণে আজকে তাহলে কি আমরা ধরে নেব যে আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে স্লোগান হয় বিএনপি নিষিদ্ধ চাই, বিএনপি নিষিদ্ধ, হোয়াট উইল বি দ্য নেক্সট? কে করবে? তারপর আরেকজন কয়েকদিন পরে আরেকজন নিষিদ্ধ চাবেন। এই যে স্লোগানটা, আপনি হত্যাকারীর বিচার চান, বিএনপির বিচার চান, যদি অপরাধ করে থাকে কোনো আপত্তি নেই, আপনি বিএনপি নিষিদ্ধ চান কেন? 1 2 নম্বর তারেক জিয়াকে যে ভাষায় কালকে তারেক রহমানকে আপনি মিছিল করেছেন, কেন করেছেন? তারেক রহমান কি হত্যা করেছে? সে কি আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, কাউকে কিছু করেছে? যে ব্যক্তিটি স্পষ্টভাবে বলছেন যে আমার দলের সাথে থাকার কোনো সুযোগ তাদের নাই, আমি কোনো ছাপাই যাচ্ছি না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই, আমি আরেকবার দেখতে চাই না যে এই কালকে সোহাগ যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে বাংলার মাটিতে সেরকম একটি হত্যা সংঘটিত হোক। কিন্তু এগুলো কেন? একজন ব্যক্তিকে আপনি টার্গেট করছেন কেন, যিনি 18টি বছর লড়াই করলেন? শুধু এই জায়গাতেই নয়, বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, আপনি দেখেননি কিভাবে অগ্রহণযোগ্য পত্রিকা কারা দিয়েছিল? এখন আমরা শুনি তার ফ্রিজের পত্রিকা কি পাওয়া গেল, কারা করেছিল সেগুলো, এগুলো আমরা দেখিনি। এই যে ষড়যন্ত্রের অংশ, এই ষড়যন্ত্রের অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছেন, লড়াই করেছেন অস্ত্র হাতে, অসততা কখনো স্পর্শ করেনি। আপনি 15 বছর তারেক রহমান অসৎ, আপনি বলতে পারছেন না, আপনি স্লোগান দিচ্ছেন চাঁদা ওঠে, প্লিজ চাঁদা ওঠে, আমি বলি একটু চাঁদা ওঠে ঢাকায় যাই লন্ডনে স্লোগান দিচ্ছেন। আপনি কি ওখানে উপস্থিত ছিলেন? আপনি কি চাঁদার ভাগ যখন লন্ডনে যায় ব্যাংকে গেল? আমি একবারও বলি, আমি লন্ডন গেলেন কেন? আপনি চাঁদাবাজদেরকে ধরেন, গ্রেপ্তার করেন, শাস্তি দেন এবং এদেরকে ধরে ধরে গাছের সাথে বেঁধে রাখেন। কার সাহস আছে? সবারই সাহস আছে, থাকবে কেন? বলেন আপনি কোন জায়গাতে কেন আপনি কালকে ক্যাম্পাসে তারেক রহমানের মণ্ডপপাত করলেন, সাহস থাকবে? সাহস আছে তো, কারণে হয়েছে। মানুষ যখন একদম পুরোপুরি দেওয়ালে পিঠ থেকে যায়, কোথায় দেওয়ালে পিঠ থেকে যায়নি তো কারো। আপনি শোনেন, আপনি কালকে অনেকগুলি ঘটনা সাংগঠনিকভাবে তারেক শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। সাগর ভাই দাঁড়ান, তারেক রহমান কি জজ? তারেক রহমান কি পুলিশের আইজিপি? দাঁড়ান শেষ করবেন, কথাটা শেষ করে দেবেন তো, আপনি প্রশ্ন করে দেবেন, উত্তর নেবেন না। সাংগঠনিকভাবে উনি তো বললাম যে সাংগঠনিক কাঠামোর মধ্যে ওনার সর্বোচ্চ ক্ষমতা বহিষ্কার করেন, উনি সেটা করেছেন। এতটুকু কার্পণ্য উনি করেননি, তাহলে ওনাকে আপনি আইন দিয়ে দেন, আপনি সংবিধান সংশোধন করে বলেন যে বিএনপির লোকদের শাস্তি দেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতা দিলে হলো। আবার বিএনপির লোকজনই তো গিয়ে জেল ভাঙে আনতে চায়। ভাই বিএনপি আপনি তাকে ধরেন না কেন? আপনি বিএনপির লোকগুলা বের করবে, সেনাবাহিনী এই মুহূর্তে দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এরপরে ঘটনা ঘটার পেছনে কারণটা হলো তো কেউ না কেউ কারা না কারা এই বিএনপির ভেতরেই এই 5 তারিখের পরে যে দুষ্কৃতিকারী নাই এত বড় একটি দল, এই সার্টিফিকেটটা কে দেবে? তারা সুযোগটা নিচ্ছে কারো না কারো ইন্ধনে, এবং এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে যেন আগামী নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে না হতে পারে। সেটাও তো একটা ষড়যন্ত্র হতে পারে, এটাও তো খুঁজে দেখা দরকার যে কারা এগুলো করছে। যখন 2 দিন আগে যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দেওয়া হয়েছে, যখন এটা হচ্ছে এতগুলো হত্যাকাণ্ড, আমি কালকে এটার সাথে আপনি কেন, তারপরে এই যে বিচারগুলো হলো, আপনি ইমাম সাহেবকে হত্যা করলেন, কোথায়? আপনি তারেক রহমানের বিচার চাচ্ছেন, চান আপনি বিচার, আর সমালোচনা করবেন, সমালোচনার ভাষাটা শালীন হবে না কেন? আমার কথা, গত 15টি বছর শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস স্যারকে যা তা বলে গালি দিয়েছে, তারেক রহমানকে তুই তুকারি করছে পার্লামেন্টে, বেগম খালেদা জিয়াকে টুপ করে নদীর মধ্যে ফেলে দিতে চেয়েছে। এই সংস্কৃতি আপনারা কারা রাতের অন্ধকারে মিছিল করে একই সংস্কৃতি বাংলাদেশে আমদানি করতে চাচ্ছেন? ভালোভাবে সমালোচনা করা যায় না, শব্দ চয়নে ভালোভাবে করা যায় না। এই যে বিষয়গুলো, আমি শুধু এতটুকু বলবো, প্রত্যেকটি যখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, জনগণের তার হারানো যে ভোটাধিকার সেটা ফিরে পাবে, সেই মুহূর্তে এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে আমি ঘটনার চরম নিন্দা জানাচ্ছি, একেবারেই এর পক্ষে আমি না।
যে কোনোদিন থাকবো না, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যারা ক্যাম্পাসে বিএনপিকে নিষিদ্ধ করতে চায়, তারেক রহমান সম্পর্কে কটূক্তি করে, তাদের পেছনে ষড়যন্ত্রটা খুঁজে দেখা দরকার। কথা শুনে শেষ করব। তাহলে সামনে আসলে নির্বাচনটা একটু বড় ফ্যাক্টর, বড় টার্গেট। নির্বাচনকেই আসলে এদিক সেদিক করবার জন্য একটা বড় ষড়যন্ত্র অংশ হিসেবে এসব করা হচ্ছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যদি আপনার ইচ্ছা হয় ডক্টর ফজলুল হকের পদত্যাগ নিয়ে। আমি একটু বলি, আমার ভাই, আমরা একসাথে লড়াই করেছি, সাহসী একজন যোদ্ধা। আমি ওনার এই সিদ্ধান্তটাকে আমি রেসপেক্ট করি, কারণ উনি কোন দল করবেন না এটা একান্তই ওনার বিষয়। তবে আমি একটু খটকা লেগেছে, এই খটকাটা ওনার ক্লিয়ার করা দরকার। উনি সকালবেলা যখন আমি পড়ি, উনি বলেছেন যে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচন করব, কিন্তু এখানেই যখন আপনি পাল্টা প্রশ্ন করলেন তখন কিন্তু উনি ওই জায়গাতে আর থাকেননি। অতএব আমি ফজলুল ভাই যখন কথা বলি বা আপনি যখন কথা বলেন, তিনি বলছেন না 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 উনি বলছেন যে আমি কোন দলে যাব না যাব এটা তো মানুষের অধিকার, আমি ভবিষ্যতে আমি একটু অনুরোধ করবো যে উনি যে অভিযোগে, আমি খুশি হতাম যে উনি দলের মানুষ দাবি করছেন বা উনি দলের লোক দাবি কেন, উনি তো নিজেই দলের লোক, উনি দলীয় ফোরামে এগুলো নিয়ে কথা বললেন না কেন? এটা জানার জন্য, কোনো অভিযোগ না আমার। তারপরে ভাই হিসাবে আমি এইটুকু, এটা আমার মনে প্রশ্ন জাগে যে দলের একটা গঠনতন্ত্র আছে, ভাই আপনি শুনেন, আপনি অন্যকে দোষ দেন। আপনি বলবেন, জবাব দেন। ফয়েজ ভাই, আমার বক্তব্য না শুনলে তো আপনি বলতে পারবেন যে আমি বলেছি। 1-2 নম্বর কথা, আপনি এই অভিযোগগুলো পাবলিক প্লেসে দেওয়ার আগে আপনার তো প্রথমত এই পদত্যাগ পত্র দেবেন আপনি দলের প্রধানের কাছে, অথবা যে মালয়েশিয়া বিএনপির উনি সভাপতি, উনি আমার বড় ভাই আছে ওখানে, মাহবুব আলম শাহ, উনি চেনেন তাকে আর কি, বা বর্তমান যিনি সভাপতি, তাদের কাছে উনি মেল করে পাঠাবেন যে আমি এই কারণে পদত্যাগটা করলাম। সেটি না করে উনি কি মানে এই ভাইরাল হওয়ার জন্য বা এই বিএনপির একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উনি নিজেকে আর একটু অন্য হাইপে নিয়ে যাওয়ার জন্য এই পদত্যাগ পত্র দিলেন কিনা, এটা আমার একটু চাঁদাবাজি বন্ধ করার জন্য বিএনপি কি কোনো পরামর্শ দিচ্ছেন? এক্স্যাক্টলি, চাঁদাবাজি আপনি দলীয় কর্মী হিসেবে তো সেই পরামর্শ দিতে পারতেন। 4-5 মিনিটের মধ্যে আমার তিনটা, প্রথম আমি স্যারের প্রশ্নের উত্তরটাই দিতে চাই। প্রথমত হচ্ছে যে হ্যাঁ, আমি স্বতন্ত্রের বিষয়টাই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আগামী নির্বাচন এবং এই নির্বাচনের পূর্বে আমার কোনো দল চয়েসের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন যে রাজনৈতিকভাবে কোনো দল চয়েসের জায়গা আছে কি, যে কোনো মুহূর্তে যে কোনো দলে যেতেই পারে, সেই জায়গায় বলছি যে রাজনীতিতে তো মানুষ রাজনীতি করে, পট পরিবর্তন হয়, সিচুয়েশন অনুযায়ী অনেক কিছুর মধ্যে রাজনীতি, হ্যাঁ অনেক কিছুই হতে পারে। আমি চাইলে হ্যাঁ অবশ্যই সুইচ করতে পারি, সেটা যে কোনো জায়গায় আমার জন্য সুইট হতে পারে, যেতে পারি, এবং সেটাকে তো অ্যাপ্রিশিয়েট তারাও করছে। তো এই জায়গাটাতে কোনো দ্বন্দ্ব নেই। দ্বিতীয় যে জায়গাটা, আমি বিএনপির জায়গাটাতেই, আপনি জানেন যে এই যে আমরা টকিং করতেছি, আমি আপুর সাথে আমার ওয়েতে কথা বলছি বিদায় তার ওয়েটাও আমি গুডলি রিসিভ করছি, স্যারও ওইভাবে আমাকে গুড রেসপন্স করেছে। আমি বিএনপি থেকে ওই রকম বহিষ্কৃত বা ওই যে কি বলে মানে নিজে পদত্যাগ করে এভাবে সাজতে চাই না যে বিএনপিটাকে সম্পূর্ণ ব্লেম দিয়ে কোনো ব্যক্তি বিশেষকে একেবারে কালার করে দিয়ে এখান থেকে চলে যেতে চাই, এটা না। তবে যেটা তারা কোশ্চেন করেছে সবগুলোই আমি করেছি। আমি তারেক রহমান সাহেবের নিয়ারেস্ট পিপলদের কাছে, যাদের কাছে মেসেজ দেওয়া দরকার, এটা আজকে না, 5ই আগস্টের পর থেকেই, প্রায় 1-2 মাসের পর থেকে, মানে প্রথম আমি তো অলরেডি, আপনার সম্ভবত মনে আছে যে 15ই আগস্টকে কেন্দ্র করে দলীয় প্রোগ্রাম হয়েছে, আমি সেখানে স্টেজে উপস্থিত ছিলাম, র্যালিতে উপস্থিত ছিলাম, অ্যাক্টিভিটিসে জয়েন করেছিলাম। কিন্তু আমি পরবর্তী সময়গুলোতে, যখন 3-4-5 মাসের সময়গুলোতে আমার কাছে যেই বিষয়গুলো খারাপ লাগতো, সে বিষয়গুলোর উপরে যখন ভিডিও দেওয়া শুরু করি বা বক্তব্য দেওয়া শুরু করি, তারপর থেকে যখন আমার ভিতরে একটু খারাপ লাগা শুরু হয় যে রেসপন্সটা আমার প্রতি তারা কেমন করে, সেই জায়গা থেকে কিন্তু আমি ওই জায়গাগুলোতে করার চেষ্টা করেছি, এবং সেটা তারা জানে। আজও এই আমার পেজে আপনি এভিডেন্স খোঁজেন, 5 তারিখের পরেও আমার পেজে তারেক রহমান সাহেবের লাইভ যাইতো, বক্তব্য যাইতো, বিএনপির যাইতো। এটা আমি তো নিজে অ্যাডমিন হলে পারতাম না, এটা বিএনপিরই অ্যাডমিন প্যানেল আমার পেজটাকে অ্যাপ্রুভ করে, আমার 2টা পেজ, ইয়ুথ লিডার এবং ডক্টর ফজল, দুটোটাই তারা সেখান থেকে রেগুলার ছাড়তো, এবং সেটার এভিডেন্স এখনো আছে। যখন আমি মনে করেছি যে আমার এই পেজে যাকে অ্যাডমিন করেছি আমি নিরাপদ না, এবং আমার রাজনৈতিক জায়গাটাতে তাদের সন্তুষ্ট অসন্তুষ্টের জায়গা শুরু করতে পারে, তখনই তাকে আমি নাইসলি মেসেজ দিয়ে আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে তাকে রিকোয়েস্ট করে বলেছি যে প্লিজ আমি এই নাম মেনশন করতে চাই না, যদি এটা ফিউচার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা করতে বাধ্য হবো, কিন্তু সেটা আমি চাই না, এবং এটা আমি করেছি। আজকের এই বাংলাদেশের জায়গাটায় আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমাদের আসলে এই যে এখন এক ধরনের নির্বাচন অনিশ্চয়তা বা বাংলাদেশকে নিয়ে সাগর ভাই ষড়যন্ত্র চলমান, এই জায়গাটায় আমাদের সকলের ঐক্যমত। এখানে বিএনপি কে করবে, জামাত কে করবে, হেফাজত কি করবে, দ্যাট ইজ নট ইস্যু। হাসিনা কিন্তু বসে নেই, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদীরা কিন্তু বসে নেই, তারা প্রতিটা মুহূর্ত চায় যে ডক্টর ইউনূস যে কোনো মূল্যে এখান থেকে চলে যাক, এবং কিছু কিছু মানুষের এরকমও চাওয়া আছে ইউনূস চলে গেলে হয়তো মনে হয় বেটার কিছু আসবে, কিন্তু ইউনূস গেলে যে আমরা আরো অতল গহরে পুষতে পারি এই ধারণাটা অনেকের মধ্যে নাই।
আমাদের বাংলাদেশে এখন যেটা দরকার সেটা অবশ্যই ইউনূস সাহেব যে রোড ম্যাপ দিয়েছেন, আপনি দেখেন রোড ম্যাপটায় তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। জামাত বলেছে কি রমজানের আগে ফেব্রুয়ারি, তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরের মধ্যে চেষ্টা করতে পারে বা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যেতে পারে, তো কাছাকাছি তো আমরা আছি। এখানে দ্বন্দ্বটা হচ্ছে আমাদের ওই জায়গাটা পর্যন্ত ধৈর্য ধরে সংস্কার জায়গাগুলোতে আমাদের আনতে হবে। যেমন এনসিপি কিছু কিছু বিষয় দাবি তুলছে বা অনেকগুলো জাতির কাছে বলার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা তো আপনাকে মানতে হবে। বাংলাদেশে বিএনপি ছাড়া নির্বাচন হবে না, বাংলাদেশে জামাতকে ছাড়াও নির্বাচন হবে না। এই রাজনৈতিক দলগুলো, কারণ এটার দুইটা পয়েন্ট, একটা সময় আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ছাড়া বিএনপি ছাড়া নির্বাচন যেমন প্রশ্নবিদ্ধ হইতো, তারা থাকলে নির্বাচনটা সুষ্ঠু হইতো। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপি কি একা একা নির্বাচন করে ক্ষমতায় যাবে? এটা কেমন কথা? বিএনপিকেই প্রুফ করার জন্য তার একটা প্রতিদ্বন্দ্বী বড় রাজনৈতিক দল রাখতে হবে, সেটা এখন বর্তমানে বাংলাদেশের জামাত ইসলাম, এরপরে চরমনায়ের দল আছে, ইসলামী আন্দোলন, এনসিপি নতুন আসছে, গণ অধিকার আছে, বা আমাদের ভাইয়ের দলটা আসছে। অ্যাপ্রিশিয়েট করি, আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া এটা থাকা উচিত, বা আমাদের এই যে মহাসাগর ভাই যদি একটু অনুমতি দেন ফয়জুল ভাইয়ের কাছে বিনয়ের সাথে শেষ করে দিই। শেষ করে একটা জানার আপনার বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনি একটা কথা বলছেন যে তারেক রহমান 31 দফার মধ্যে একটা দফা দিয়েছে যে দলের মধ্য থেকে মানে 70 অনুচ্ছেদের সংস্কারের কথাটা আপনি বুঝাতে চেয়েছিলেন। দেখেন আপনি গত প্রায় 3 মাস যাবত, আমি আপনাকে তো ফলো করি ভাই হিসাবে, আপনি আমাকে দেখেন, আপনি বিএনপির যে কাজগুলো পছন্দ হয়নি আপনি প্রকাশ্যে ভিডিও করেছেন, ভিডিও বিএনপির পেজেও প্রকাশিত হয়েছে, আপনি করেছেন, কথা বলতে বিএনপি আপনাকে বাধা দেয়নি। তার মানে হলো যে আপনাকে এটা মানতেই হবে যে গত 18 বছর বিএনপি আওয়ামী লীগ কোনো অপরাধ স্বীকার করে নিত না, কোনো কিছু হলেই বিএনপি জামাত করছে। সবচেয়ে 24শে জুলাইয়ের সবচেয়ে বড় সুফল হলো যে বিএনপি প্রত্যেকটি ঘটনাকে অ্যাকনলেজ করছে, হয় তারা কন্ডেম করছে, না হলে তাদেরকে বহিষ্কার করছে, না হলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছে গ্রেপ্তার করার জন্য। যার কারণে ফয়জুল ভাই আপনি যদি 24-এর আগে যেতেন আপনি এত মাস অপেক্ষা করতেন না, আপনাকে একটা বহিষ্কার লেটার হাতে ধরাই দিত। তার মানে বিএনপি পরিবর্তন হয়েছে, কারণ পরিবর্তন হতেই হবে। সেই পরিবর্তিত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, দেশের এই অবস্থাটা এরকম থাকবে না। আমি আপনার জায়গায় হাইলি অ্যাপ্রিশিয়েট করি যে বিএনপির পরিবর্তন হচ্ছে এবং বিএনপিকে পরিবর্তনের জায়গায় যেতে হবে, অস্বীকারের কোনো রাস্তা নেই। কিন্তু ওই যেটা লিঙ্ক করতে চায় আমার সাথে, যদি পরিবর্তনই হয় তাহলে ফয়জুল ভাইয়ের মেসেজটা কোথায়? সেখানে তাহলে এখান থেকে পরিবর্তনশীল দল ছেড়ে চলে যাচ্ছে, রাইট? এই জায়গাটাই পরিবর্তন যেমন হয়েছে, পাশাপাশি দুষ্ট লোকের আখড়াও এখানে বৃদ্ধি পেয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের নিয়ে রমজান মাসে ইফতার মাহফিল হয়েছে বিএনপির সারা বাংলাদেশে। সাগর ভাই আপনাকে এমনি নীতি, আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, আপনার কাছেও বলি, ধরেন আমি বিএনপির বিরোধী মানুষরাও তো বিএনপির পেজে পোস্ট করে অ্যাপ্রিশিয়েট করা হয়, গতকালকেও করেছে যারা যারা অ্যাক্টিভিজম করেছে তাদেরকে। এখানে আমি একটু বলি, ওটা জিয়া সাইবার ফোর্স, আমি ফর এক্সাম্পল এখানে আমরাও প্রতিবাদ করেছি, আমরা পাইনি, আমি পাইনি। আপনার এটা জিয়া সাইবার ফোর্সের প্রোগ্রাম না, আমি বলছি রাইট, সেখানে অনেকেই পেয়েছে, বিএনপির অনেক সিনিয়র নেতারা ইনভলভ ছিলেন, আমি পাইনি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এগুলো বলতে আসলে কি খারাপ লাগে না, না সঠিকভাবে না। দ্বিতীয় এই কিছুদিন আগেও ধরেন অনলাইন অ্যাক্টিভিজম নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে, তো অনলাইনের জায়গায় তো আমরা তো, তারা তো আমাকে বলছে যে আমি সাউন্ড বাই বিএনপি, যদি সাউন্ড বাই বিএনপি হই তাহলে আমি তো সেখানে একটা ক্ষুদ্র চেয়ারে গিয়ে দর্শক সারিতে থাকার অধিকার রাখি। তো এই জায়গাগুলো তো তৈরি হচ্ছে কাদের কারণে? আমি কখনোই বলি না যে হাই থটের কাছে আমাকে মিট আপ করতে বা মিট আপ করার জন্য যে ওয়ে সেগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে, সেটা আমি বুঝতে সক্ষম হয়েছি 5 তারিখের পরে। আমি বুঝি নাই যে এই মানুষগুলো বামতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এরা আমাকে চায় না। এখন এটা আমার দুর্বলতা থাকতে পারে, আমি কিন্তু সে কারণেই দেখবেন আজকের পোস্টে আমি তারেক রহমান সাহেব, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের প্রত্যেকের প্রশংসা করে আমার প্যারা দিয়ে তারপরে আমি এখন এসেছি, এবং আগামীতেও আমি যতদিন রাজনীতি করব চেষ্টা করব তাদেরকে সর্বোচ্চ মাত্রায় করে রাখা। একটা বড় অভিযোগ, সেটা হলো অনেকেরই অভিযোগ, শুধুমাত্র ডক্টর ফয়জুল না, সেটা হলো বিএনপির যারা রাজনীতি করছে অনেকেই একসময় খুবই সোচ্চার ছিল। আর একটু সাগর ভাই একটু শেষ করি, এই রিসেন্টলিও বিএনপির অ্যাক্টিভিটিসের মধ্যে আওয়ামী লীগের দালালগুলো সেখানে গিয়ে বক্তব্য দেয়, 31 দফায় দেয়, তারপরে আপনার তাদের পেজে ধরেন জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে অন্তত সবাই না, অবশ্যই অনেকের কন্ট্রিবিউশন আছে, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা আপা বলতে সাক্ষী হবে, আমিও বলতে সাক্ষী হবো, যে আওয়ামী লীগের আমলে টোটালটাই আওয়ামী লীগের পক্ষে মেকানিজম করেছে, টক শো করেছে, তারা এখন ফোকাসে আছে। আমি চাই একজন নারী নেত্রী কি থাকবে না, সেখানে তো উনি কাজ করেছে, এরপরে আরো কি অনেক নেত্রীরা আছে তারা কাজ করেছে, মুন্নিরা কাজ করেছে। মানুষগুলো কি শোনেন, মানুষের প্রত্যেকেই ভালোবাসা চায়, আপনার কাছ থেকে বড় কিছু আমার পাওয়ার নেই, কিন্তু মানুষের সেই রিকগনিশন কিন্তু আপনার এই জায়গাটাতে দিতে ব্যর্থ হয়েছে বারবার। ভালোবাসা দিক এটাও জি না, আপনি তো দিচ্ছেন। আপনাকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি যখন রাজনীতি শুরু করি তখন আমি কিন্তু বিরোধী দলীয় রাজনীতি শুরু করি, মানে 17 বছর আমার রাজনৈতিক জীবনে।
আমরা কিন্তু ক্ষমতা, ব্যক্তিগত আমার কথা বলছি, ক্ষমতা, প্রতিপত্তি, পদ এই এসেই কিন্তু রাজনীতিতে আসেনি। বিএনপির আদর্শকে ভালোবেসে রাজনীতিতে এসেছি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমি সক্রিয় মানে মিছিল মিটিং করেছি, সক্রিয় ছিলাম, তাই বলে যে আমি সব জায়গার জন্য যোগ্য, এটা কিন্তু পারফেক্ট না। আমি কোন জায়গার জন্য যোগ্য, কোন জায়গার জন্য অযোগ্য সেটা দেখার জন্য আমার অভিভাবক আছে, আমার রাজনৈতিক অভিভাবক। সে তো আমাকে কোনো জায়গায় আমি যখন সমস্যায় পড়ি সে তো আমাকে সহযোগিতা করে, সে তো আমাকে আইডেন্টিটি দিচ্ছে। আজকে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমি বিএনপির নেত্রী বলে। তো ভবিষ্যতে আমি মনে করি সব কিছুর ডে বাই ডে হ্যাঁ একটা জায়গায় যেতে হবে। আর একটা কথা হচ্ছে যে ভাইয়া বললেন যে প্রথম সারিতে যারা ছিল, আপনারা যাদেরকে দেখেন নাই তারা যে বিএনপির জন্য কাজ করে নাই এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। বিএনপির বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন দিক থেকে বিএনপির জন্য কাজ করে। বিএনপির স্লোগান তৈরি করে এরকমেরও একটা টিম আছে, পোস্টার তৈরি করে এরকমেরও একটা টিম আছে। এখন আমার কথা হচ্ছে কাকে কোন জায়গায় দায়িত্ব দিতে হবে, কাকে কোন জায়গায় মূল্যায়িত করতে হবে, এটা আমাদের অভিভাবক ভালো জানেন। উনি ভালো জানেন কোন কর্মীকে দ্বারা কতটুকু সম্ভব। হ্যাঁ, এবং আমার বিশ্বাস যে উনি কাউকে অবমূল্যায়িত করবেন না। জানার প্রেক্ষিতেই কি মনে করছেন সবাইকে তিনি সঠিকভাবে মূল্যায়িত করতে পারছে এবং সবাই সন্তুষ্ট? সঠিকভাবে তো মূল্যায়ন সবাইকে করা যাবে না। এখন যদি বিএনপির মহাসচিব হতে সবাই চায়, অন্ততপক্ষে ডক্টর ফজলুল হক বিএনপির মহাসচিব হতে যদি সবাই চায়, সবাইকে তো দেওয়া যাবে না। জালুকাঠি ভাইয়ের যে আসনটা, তার জায়গাতে অন্ততপক্ষে না, এখন দেখা যাবে 5 জনে যদি একটা জিনিস চায়, হ্যাঁ, তাহলে সেখানে র্যাঙ্কিং এ কে এগিয়ে আছে সেটা দেখতে হবে। আর একটা কথা হচ্ছে, আমার কথা হচ্ছে ভাইয়ার যে কথাটা, তাকে মূল্যায়ন করা হয় না। এখন ভাইয়াকে মূল্যায়ন করা হয় না। এখন ব্যাপার হচ্ছে ভাইয়ের দেশে আসার পরে সাগর ভাই মূল্যায়নের প্রশ্নটা আমার প্রথম বক্তব্য না। আমাকে যখন কোশ্চেন করা হয়েছে যে এটা প্রথম না, এই জায়গাটাতে হচ্ছে যে আপনার তাহলে দায়িত্বের জায়গাগুলো কি? ভাইয়া দেশে আসার পরে ফ্রেন্ড হিসেবে সেও আমার সাথে ফেসবুকে আমি নিজেই তো গোলক ধাঁধায় পড়ে গেছি যে ভাইয়া আসলে কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এই গোলক ধাঁধাতে ব্যক্তি আমি পড়ে গেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বিএনপি তো তাকে অবজার্ভ করার সময় দিতে হবে। কারণ আমরা চিন্তা করতেছি পদ দেওয়ার পরে তারপর যদি আবার দেখা যায় যে ওই যে ছাত্র দলের এক জায়গায় কমিটি দেওয়া হয়েছিল, 1 ঘন্টার মধ্যে কমিটি আবার আমাদের স্থগিত করতে হয়েছে, তার মধ্যে শিবিরের কয়েকজন চলে আসছে। আমি কিন্তু প্রথমেও বলেছি যে বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা হচ্ছে। তো ভাইয়া যেভাবে দেশে আসার পরে উনি প্রত্যেক স্টেজে যেভাবে উঠে ওনাকে নিজেকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, তা আমাদেরকে অফার আসে না? অনলাইনে ভাইরাল হওয়ার পর তো আমাকেও অনেক সংগঠন থেকে অফার করা হয়েছে। আমি তো আমার আদর্শ ত্যাগ করে সেই স্টেজে উঠতে পারি। আদর্শ ত্যাগ করেছে মনে হয় না, আমার তো ইচ্ছাই হয় নাই, আমার ইচ্ছাই হয় নাই। আচ্ছা, ওই এখন বিষয়টা হচ্ছে বিএনপি কিন্তু সুযোগ দিতে হবে যে সে আসলে কোন জায়গাটা ধারণ করে সেটা বুঝতে। 16 বছরে বোঝা যায় না। আপনি 16 বছরে সক্রিয় ছিলেন না ভাইয়া, লাস্ট 5 ইয়ার্স আপনি অনলাইনে সক্রিয়, আপনি যখন থেকে সক্রিয় আমি জানি, সেই 5 বছর তো ঠিক আছে, সেই 5 বছর আমি তো বললাম যে আমিও জামাতকে নিয়ে কথা বলছি, কিন্তু আমার পদ আছে, আমি সক্রিয় মিছিল মিটিং এ অংশগ্রহণ করছি, এজন্য মানুষ জানে আমি বিএনপি করি। আপনি তো মিছিল মিটিং এ অংশগ্রহণ করেন নাই, আপনি অনলাইনে বলেছেন। ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই বলছে, ওই সময় আমরা একটা কথা বললে আমাদের যে ধরনের রিয়াক্ট আসতো, এখন দেখেন একটা কথা বলে আজকে দেখবেন কি পরিমাণে গালাগালি হবে। কারণ হচ্ছে সাপোর্টারও কিন্তু ভাগ হয়ে গেছে 5ই আগস্টের পর, প্রত্যেকটা দল আলাদা হয়ে যাওয়ার কারণে। জি, আমি একটু আপনি আপনার নিজের অবস্থানটা নিজে ক্লিয়ার করতে পারেন না, বিএনপি কি করবে? 4 মিনিট প্লিজ। দেখুন ভাই, যে বিষয়টা ফয়জুল ভাই এবং আফা বলছে, এই বিষয়টা নিয়ে আমারও একটু আপত্তি আছে। ধরেন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল স্বৈরাচার বিরোধী যে প্ল্যাটফর্ম করেছে যুগপৎ আন্দোলন 2023 সালে নির্বাচনের আগে, আমরা যে দলগুলো রাজপথে সোচ্চার ছিলাম, সেই দলগুলো আমরা বিএনপির সাথে একসাথে রাজনীতি করছি দীর্ঘদিন। আমাদের একটা অ্যালায়েন্স হয়েছে। আমি বিএনপির আদর্শে রাজনীতি করি না, আমি আমার দলের রাজনীতি করছি, সবাই দলের রাজনীতি করছে, কিন্তু আমরা দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে খুনি হাসিনার পতনের জন্য বৃহত্তর একটা পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে। সেই দলের মধ্যে আমার দলও ছিল, তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, পরে আমরা ওইটার নাম চেঞ্জ করে বাংলাদেশ জন অধিকার পার্টি করেছি। এই যে জুলাই মাসে বা সিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির একটা অনুষ্ঠান হয়েছে জুলাই নিয়ে, সেখানে আমরা দেখেছি বেশ কিছু রাজনৈতিক দলকে সেখানে তারা বক্তৃতা দিতে দিয়েছে বিএনপি, যারা এই ফ্যাসিস্ট আন্দোলনে খুব বেশি ভূমিকা ছিল না, কিন্তু সেখানে আমাদের দল থেকে 2 জনকে, আমাকে এবং আমার দলের মহাসচিবকে 2 জনকে চিঠি দিয়েছে।
দাওয়াত দিয়েছি, কিন্তু এই জুলাইয়ের আমি অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছি এবং আমার দল থেকে ধরেন 10 জনের মতো সারা দেশে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে। যাত্রাবাড়ি বলেন, টাঙ্গাইলে আমাদের ফিতু ছিল, যাত্রাবাড়িতে ফিতু, টাঙ্গাইলে না আপনার নিলয়, তারা তাওহিদ ছিল নারায়ণগঞ্জে। তারা কিন্তু এই জুলাই আন্দোলনের, তা আমি যদি বলি যে আপনি অ্যালায়েন্সে ছিল যে রাজনৈতিক দল, তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন এবং আপনি তো জানেন যে সত্যিকার অর্থে কার ভূমিকা কি, তাহলে সেখানে আমাকে বক্তৃতা দিতে দেওয়া হয়নি। এখানে আমার কোনো ব্যক্তিগত বা আফসোস নেই, ওখানে বক্তৃতা দিলে আমার কি হবে, না দিলেও কি হবে। আমি বললাম যে বিএনপির মোটা দাগে এই ভুলগুলো যদি না শুধরায়, আগামী দিনে বিএনপির পথ চলা খুব কঠিন হবে। এইটা এখন আপনি যদি বলেন এটা তারেক রহমান সাহেব নিজে করে নাই বা মহাসচিব নিজে করে নাই, দায়িত্ব যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে সে কেন করে নাই, এটা সবচেয়ে বড় একটা এলিগেশন এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন। তো এইভাবে আমরা বলি, তো এইভাবে যদি ধরেন প্রপার অর্থে যদি বিএনপি যদি ধরেন ভালো এবং ত্যাগী লোকদের মূল্যায়ন না করে, তাহলে তো এই দলের মধ্যে পরজীবী এবং ধরেন সুবিধাবাদীর সংখ্যা অবশ্যই বাড়তে থাকবে। কিন্তু আমরা দেখেছি যে মানে বড় বড় কিছু সিন্ডিকেট হয়েছে বিএনপির মধ্যে, যে তারা জানেই না যে ত্যাগী কারা, তারা জানেই না যে সত্যিকার অর্থে, তাহলে এটা বললে তো হবে না। তাহলে এতে করে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বারবার তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে দলের মধ্য থেকে একটা গোষ্ঠী। আমি তো বলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটা। আর বাংলাদেশের যে বর্তমান যে বিচারহীনতার সংস্কৃতি এবং ধরেন মব জাস্টিস, আমি বলি যে এর জন্য সরকারকে কঠোর হতে হবে। কোন রাজনৈতিক দল কঠোর হবে কি হবে না সেই প্রশ্নে আমি যাবই না। আমার দেশে একটা সরকার আছে, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে, অথবা আপনি সেনাবাহিনীকে দেন, আপনি আবার সে অপারেশন ডেভিল হ্যান্ড দিয়ে সত্যিকার অর্থে যারা ছিল তাদেরকে ধরুন। আমরা দেখেছি এই সরকারের কিছু কাজ হচ্ছে, ধরেন আমরা হাসিনের মতো নাটক এবং বেলকিবাজি দেখেছি। আপনি আসেন অপারেশন যে ডেভিল হ্যান্ডটা দেওয়া হয়েছে, সেখানে কয়জনকে ধরা হয়েছে, রাঘব বোয়ালদের। আমরা দেখেছি আপনি পথে ঘাটে গিয়ে আপনি লুঙ্গি আমলিকদেরকে ধরছেন, যে বেটা বঙ্গবন্ধু বলতো, শেখ মুজিব বলতো, তার কোনো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি নেই, তার বিরুদ্ধে কোনো হত্যা বলবে না, আপনি তাদেরকে ধরাচ্ছেন। রাঘব বোয়াল 300 আসনের এমপিদের মধ্যে কয়জনকে ধরা হয়েছে? যেই মিডিয়াগুলো খুনি হাসিনা দালালি করছে গত 15 বছর আন্দোলনের সময়, এই যে ফয়জুল ভাই জান, আমাদেরকে বাংলাদেশি কোনো একটা মিডিয়াও কি ছিল না যে আমাদেরকে টকশোতে নিত, বলতো যে আপনাদেরকে নিব না, আপনারা তো জঙ্গি, আমাদেরকে উপর থেকে বলা হয়েছে। আরে ভাই, উপর থেকে আপনাদেরকে বলা হয়েছে নিবেন না, এখন আপনারা এত ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে গেলেন কোথায় থেকে? এটা কে নিয়ন্ত্রণ করবে? সব টেলিভিশন হয়ে গেছে ফ্যাসিবাদ বন্ধু, সরি আন্দোলনের বন্ধু, জুলাই আগস্টের বন্ধু, আমরা হয়ে গেছি শত্রু, ব্যাপারটা এরকম হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জি অ্যাডভোকেট, আপনি বলবেন দয়া করে যে এই মুহূর্তে একটা সামনে নির্বাচনটা একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এই সব কিছুর পেছনে ষড়যন্ত্র এবং নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ বা নির্বাচনকে আসলে পেছানোর একটা প্লট কিনা, এরকম একটা প্রশ্ন তুলেছেন জনাব রিজভী আহমেদ, আপনি কি বলবেন? আমার মনে হয় যে পথ হারিয়েছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব। দে আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল সিনারিও। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 18 কোটি মানুষের হাজারো রকম প্রত্যাশার জন্ম নিয়েছে। একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে। রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের সাধারণ মানুষের সন্তানরা জীবন দিয়েছে। 30,000 ছাত্র যুবক পঙ্গু হয়ে গেছে। আমরা রাজনৈতিক দলগুলো বড় অস্থির হয়ে গেছি বানরের পিঠা ভাগ করার জন্য, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। ইলেকশন ফর হোয়াট? আপনার দলকে কি প্রস্তুত করেছেন? মাছ বাজার দখল করবেন, টেম্পো স্টেট দখল করবেন, হাইকোর্ট দখল করবেন, সুপ্রিম কোর্টের বিচারালয় দখল করবেন, রাজনৈতিক দলের এখানের মধ্যে এই রাজনৈতিক দল আপনি আনটিল এন্ড আনলেস ইউ আর নট গোয়িং টু প্রিপেয়ার ইউর পলিটিক্যাল পার্টি, হাউ ইউ আর এক্সপেক্টিং যে আপনি এই ভঙ্গুর রাজনৈতিক দল নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতা এখানে যাবেন? ইটস এ চেইন অফ কমান্ড অফ এ লিডারশিপ। আমি তো মনে করি যে 72 ঘন্টা লাগবে একটা রাজনৈতিক দল। আমি তো তৃণমূল থেকে রাজনীতি করে আমি জীবনে এগুলি, আমার নিজের কথা বলতে খুব খারাপ লাগে। আয়নাগর প্রথম 82 সালে মার্শাল যাওয়ার পর আমাকে দিয়ে শুরু হয়েছে। আমি এখন এটা কাকে দিয়ে এটা বলবো? খালেদা জিয়াকে যেদিন ঘর থেকে বের করেছি সেদিন আমাকে সেনাবাহিনী আমাকে গ্রেপ্তার করেছে। আজকে হ্যাভিং এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এনি এডুকেশন, তারা আজকে রাজনীতিতে আজকে এসে আম বয়ান এখান মধ্যে করছে। ইউ প্রিপেয়ার ইউর পলিটিক্যাল পার্টি। সংস্কার করবেন, আপনি নিজের দলের মধ্যে সংস্কার করেন। হুয়ার দে এই যে আজকে এই নানা প্রজাতির, ওই যে আমাদের দেশে নোয়াখালী একটা ল্যাঙ্গুয়েজ আছে, বা ওই মাঘ মাসে বাউলা খেতে রং বেরঙের প্রজাপতি দেখা যায়। হাসিনা তো জানুয়ারিতে ইলেকশন করার পর 5 বছরের জন্য তো হয়েছে, কিন্তু এই রক্তের দি স্পিরিট অফ অভ্যুত্থান, সেই প্রত্যাশাকে যদি অ্যাড্রেস করতে হয়, আল্লাহর অশেষ রহমত ডক্টর ইউনূসের মতো একজন লোক এখানের মধ্যে দায়িত্ব নিয়ে আজকে আমরা প্রত্যেকে বলেছি যে
এটাকে যৌক্তিক লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সংস্কার লাগবে, আমাদের পরিবর্তন লাগবে। আমি প্রায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে বদলে যাই, বদলে দিই, আগে নিজের ঘর থেকে বদল হয়ে যায়, নিজের মধ্যে পরিবর্তন আনি। দেয়ার মাস্ট বি এ রোড ম্যাপ। এই যে কতগুলো সংস্কার কমিশন এখানে মধ্যে হয়েছে, ব্লেম গেম করে তো লাভ নেই। এখানে 17 বছরের ফ্যাসিবাদ আমি যদি মনে করি যে 17 দিনে চেঞ্জ করব, উই আর লিভিং ফুল অফ হ্যাভেন। আমাদের কোনো ধারণাই নেই। একটা পুলিশের সিপাই থেকে শুরু করে, ঘরের পিয়ন থেকে শুরু করে, কাজের বুয়া থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মালিক। এই ভোগবাদী দর্শন থেকে পলিটিশিয়ান যদি আমরা যদি মনে করি যে এটাকে যদি নাম্বার করি, যে আমরা যাত্রা শুরু না করি, 69-70 আমরা ব্যর্থ হয়েছি, 72 থেকে 75 পর্যন্ত আমরা একটা ব্যর্থ রাষ্ট্র দিকে নিয়ে গেছি। 90 সালে গণ অভ্যুত্থানে আমরা ব্যর্থ করে দিয়েছি। এই ঠিক একই অবস্থায় এইবারের রক্তাক্ত বিপ্লব যদি ব্যর্থ হয়, এই দেশ এটা সিকিম ভুটান মতো একটা রাষ্ট্র বা অকার্যকর রাষ্ট্রের মধ্যে এটা পরিণত হবে। আমাদের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত এখানে কখনোই চায় না যে একটা শক্তিশালী একটা গুড গভর্নেন্স এখানে মধ্যে তৈরি হোক। সো পলিটিশিয়ান মাস্ট বি ভেরি কেয়ারফুল। রাজনৈতিক দলগুলো, আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নেতৃত্ব তারেক জিয়ার কাছে আমি আজকের এই ফেসবুকে এখান থেকে আমি তাকে অনুরোধ করব, বিল্ড আপ ইউর অ্যাসোসিয়েটস। যে সমস্ত নাবালক, এদেরকে নাবালক আমি বলবো। আচ্ছা, সালাউদ্দিন আমার মাই ওয়ার্কার, কিন্তু দি ওয়ে হি ইজ টকিং, এটা আমি প্রত্যাশাই করি না। শামসুজ্জামান দুদু আমারই প্রকাশন সম্পাদক। আপনি হ্যাভিং এনি ব্যাকগ্রাউন্ড, আপনি একটা জাতিকে অ্যাড্রেস, একটা বিহেভ লাইক এ রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, একটা বড় দলের প্রতিনিধিত্ব যখন আপনি করছেন, কারণ আপনার হাজারো লক্ষ অনুসারী অনুগামী আছে। আমার ব্রাদার আজকে হয়তো একটা পদক্ষেপ নিয়ে তিনি একটা ক্রুশিয়াল মোমেন্টে তিনি এসে একটা দল থেকে পদত্যাগ করেছেন। কেন বা এগুলি হবে? আজকে এই যে আজকে আপনার দলের আজকে এই যুব দল যদি না করতো, কখনো এই থেতলিয়ে প্রকাশ্যে খুনের এই ফ্রি লাইসেন্সটি কখনোই নিত না। এটা একটা হয়তো পত্রপত্রিকা, মিডিয়া আমাদেরকে, মিডিয়ার অনুকম্পায় আমরা অনেক হাজার আমরা আমাদের কাছে কিছু কিছু ঘটনা আমাদের সামনে আসছে। আমার মনে হয় যে আজকে বিপ্লবোত্তর বাংলাদেশে আগামী নির্বাচনের পূর্বে আমরা আগে নিজের ঘর সামাল দিই, নিজের ঘরটাকে প্রস্তুত করি এবং সংস্কার পরিবর্তনের মাধ্যমে নিজ দল থেকে শুরু করি ঐক্যমতের ভিত্তিতে শেখ হাসিনা যে 17 বছরের যে জঞ্জাল এই দেশে তো তৈরি করে গেছে, এখানে মধ্যে প্রশাসনিক দুর্বৃত্তা, এটা থেকে বের হওয়ার জন্য আমরা আমাদেরকে প্রস্তুত নিয়ে আগামী নির্বাচন পরে যাবে। এর আগে মুহূর্তে যদি আমরা নির্বাচনের লাইনে যদি আমরা নিয়ে যেতে চাই, আবার একটি দুর্বৃত্তায়িত সরকার হবে এবং আলটিমেটলি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের অস্তিত্ব এখানে বিলোপ আমরা করে দেবো। ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি, দেখেন, বিএনপি চাইলেই তো বদলাতে পারবে না, আমাদেরকে বদলাতে হবে। যারা বিএনপির কর্মী, বিএনপির অ্যাক্টিভিস্ট, যারা বিএনপির হয়ে সারা দেশ চষিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে বদলাতে হবে। বি চৌধুরী কার লোক ছিলেন? বিএনপির লোক ছিলেন। মাহিবি চৌধুরী কার লোক ছিলেন? বিএনপির লোক ছিলেন। নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার কার লোক ছিলেন? বিএনপির লোক ছিলেন। তারপরে বেশার শাহজাহান ওমর কার লোক ছিলেন? এখন আপনি বিক্রি হয়ে যাবেন আদর্শের কাছে, স্বৈর শাসকের দোসর হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে 24, 18, 14 ভোটকে আপনি ছাপ্পা মারবেন। তারেক রহমানের সমালোচনা করবো আমরা ঘর থেকে। আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আমাকে নিজে বদলাতে হবে, অন্যকে বদলানোর সুযোগ করে দিতে হবে। আমি শুধু এতটুকু বলি, দেখেন, সমালোচনা অনেক হয়েছে, এটা তো জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। এই চাঁদাবাজি, দখলবাজি, এটা জাতীয় ব্যাধি। তো যদি জাতীয় ব্যাধি যদি হয়, এই সমস্যা শুধু বিএনপির কেন? বিএনপির সমস্যা, জামাতের সমস্যা, এনসিপির সমস্যা, সমস্ত মানুষের সমস্যা যে চাঁদাবাজি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি মেনে নিলাম। তাহলে সরকার ক্ষমতায় আছেন, এই সরকার তো সমস্তই যে নামগুলো বললাম তাদের সরকার, এটি যেটা সম্রাট বলেছে। কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের প্রতি এখন পর্যন্ত অকুণ্ঠ সমর্থন সমস্ত রাজনৈতিক দলের আছে, আমার ছাত্র বন্ধুদের আছে, শিক্ষাবিদদের আছে, লয়ারদের আছে, সকল শ্রেণী পেশার মানুষের আছে। যদি তাই হয়, আমি আপনার শো থেকে অনুরোধ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখন যে দয়া করে আজকেই সন্ধ্যার সময় একটা সর্বদলীয় মিটিং ডাকুন, সংস্কার কালকে করে সর্বদলীয় মিটিং করে একটা সিদ্ধান্ত নেন যে কোনো চাঁদাবাজকে গ্রেপ্তার করলে কোনো রাজনৈতিক দল যদি এসে তদবির করে, সেই রাজনৈতিক দলের প্রধানকে জনসম্মুখে ঐক্যমত কমিশন তো এটাই ট্রাই করছে। না, আমি বলছি না, কে বলছে আপনাকে? ভাই, কে আপনি আমাকে তথ্য দেন? বিএনপি করে কি বলছে? কি বলছে আপনি আমাকে বলেন। আপনি বিএনপি কোন সংস্কার বিএনপি মানেনি? আপনি আমাকে কাগজ দেখান।
এগুলো তো অপপ্রচার বিএনপির বিরুদ্ধে, অপপ্রচার। আপনি 18টি দল 20টি দল ভাই, আমি শেষ করতে ভাই, আমাকে শেষ করো ভাই, আমাকে একটু শেষ করতে দেন। এটা তো অপপ্রচার। আপনি দ্বিকক্ষ বিশিষ্ট সংস্কার বিএনপি রাজি, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি রাজি, 70 সংসদ অনুচ্ছেদ বিএনপি রাজি, বিচারপতি নিয়োগ দাঁড়ান রে ভাই, বিচারপতি নিয়োগ বিএনপি রাজি, তারপর আপনি 100 নারী আসন বিএনপি রাজি, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার বিএনপি রাজি, প্রশাসনের সংস্কার বিএনপি রাজি। রাজি হয় না কোত্থেকে? আপনি ওই পিআর রাজি না হলেই বিএনপি সব সংস্কার থেকে বের হয়ে গেল। আলোচনা করেন। তারেক রহমান তো বলেছে প্রকাশ্যে যে পিআর নিয়ে ভাবার জন্য আমি জাতিকে আহ্বান জানাচ্ছি। ভাবেন না কেন যে সুফল কুফল এগুলো নিয়ে ভাবেন? এত ঢালাও অপপ্রচার বিএনপি রাজি না, এটা তো ভাই ঠিক না। আমার কথা হলো যে আমি বলছি সেই সংস্কার চলতে থাক, কোনো অসুবিধা নেই, সংস্কার লাগবে, না হলে আপনি গণতান্ত্রিক বা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবেন না। সংস্কার লাগবে, এখন সেটা চলুক। আমি বলছি যে বিষয়টি আপনাকে আমাকে রক্তাক্ত করছে, মানুষকে আহত করছে, চোখের পানি আটকানো যাচ্ছে না এই কালকের ঘটনা, তাহলে সেটাকে সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সর্বদলীয়, আমার ছাত্র বন্ধুরা থাকবে, সম্রাট থাকবে, ফয়জুল ভাই থাকবে, আপনি থাকবেন, আমার ভাইয়েরা থাকবে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে কালকে একটা সনদ, কোন রাজনৈতিক দল না করবে এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করতে? কোন রাজনৈতিক দল এই চাঁদাবাজদের পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দেবে? আমরা দেখি জাতি হিসেবে এইটুকু করে বিবৃতি দেন দিয়ে আপনি অ্যাকশনে যান না কেন? দেখেন চাঁদাবাজ কাল থেকে থাকে কিনা। এইটুকু আমি করজোরে আহ্বান জানাচ্ছি সাগর ভাই, সমালোচনাটা বন্ধ করে আসেন আমরা কাজ করি, এবং সেই কাজটি সরকারকেই করতে হবে। কিন্তু সরকার অনুঘটক গত 18 বছর বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা গিয়ে আলোচনার টেবিলে বসতে হবে। আমি অনুরোধ করবো, এনসিপি আছে, ছাত্র বন্ধুরা অনেক বিষয় নিয়ে উদ্যোগ নেন, দেখেন আলোচনা করেন। আপনি পার্টি অফিস ভাঙার জন্য ফেসবুকে পোস্ট দিচ্ছেন, পার্টি অফিস, বিএনপির পার্টি অফিস ভাঙার জন্য কিসের ইঙ্গিত এগুলো? কিসের ইঙ্গিত আমাকে বলেন। তা আমি অনুরোধ করবো দয়া করে সাগর ভাই যে আমরা যেন খুব কনস্ট্রাকটিভ আলোচনা করি। আমরা ক্রুশিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। 1580 জন মানুষ সন্তানের রক্ত হয়েছে। এই রক্তের পরে 24-এ এসে 24-এর পক্ষ শক্তির মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বিবাদ, বিভাজন, একজন আরেকজনের মূল উৎপাত করার জন্য অসম্মান করে যে স্লোগান দেওয়া, বা আমি ফেসবুকে দেখছিলাম আমার ভাই সিদ্ধান্ত নিয়েছেন এই স্বাধীনতা সংবিধান ওনাকে দিয়েছেন, উনি কোন দল করবেন কোন দল করবেন না। এই শ্রদ্ধাবোধের বাংলাদেশটা তৈরি হোক, সেই জন্য আসুন। আমি সরকারকে অনুরোধ করবো, সরকার গ্রেফতার করেছে, বিচার হবে, সরকারের পজিটিভ গেস্টার এখানে আছে, কিন্তু যেহেতু সমস্ত দল সহযোগিতা করে, অন্তত এক টেবিলে বসে আসেন। প্রথমে একটা চার্টার অন্তত ঘোষণা করি যে কোনো চাঁদাবাজকে আগামীকাল থেকে বাংলাদেশের কোন জায়গায় 1 ইঞ্চি নড়তে দেওয়া হবে না। এটা করে পরের দিন থেকে অ্যাকশনে যান, দেশ স্বাধীন হয়ে যাবে। এই যে ঘটনাটা হলো, এটা পুলিশ তো বলতেছে চাঁদাবাজি ঘটনা না, কোনো ঘটনা নেই। পুলিশ চাঁদাবাজি বলে যে তাই বলে অন্য চাঁদাবাজ না হলে অন্য কারণে না, সেটা বলি নাই। এখানে যে বলা হচ্ছে যে চাঁদাবাজির জন্য এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি সরকারের কোনো কিছু করার অ্যাবিলিটি নাই থাকে, প্রশাসন তো সরকারের কথাই চলবে। এই ক্ষমতাটা, সর্বময় ক্ষমতাটা তো সরকারের আছে। তিনজনকে কেন বাদ দেয়া হলো? তার পরিবার থেকে যে দাবি করা হচ্ছে যে প্রকৃত আসামি যারা, ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে, যারা প্রথমে মামলা করছে যে 3 জন আসামির নামে, সেই 3 জনকে বাদ দিয়ে পুলিশ কেন আবার নতুন আসামি করে সেই আসামিদের সাক্ষ্য নিচ্ছে? সেই 3 জনকে কেন গ্রেফতার করছে না পুলিশ? এর কারণটা কি? একদম আমি 1 মিনিট বলবো। সেটা হচ্ছে যে বাদল ভাই বললো যে এই সরকার যদি ব্যর্থ হয় আমাদের অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি বাদল ভাইকে চ্যালেঞ্জ করে বললাম এই সরকার 70% ব্যর্থ হয়েছে, আর আছে 30%। এখন এই 70%-এর জন্য দায়ী কারা? আপনি যদি মোটা দাগে খুঁজেন, আমরা সরকারকে বলছি যে যারা মব জাস্টিস করছে, যে পার্টির বিরুদ্ধে আসছে, এনসিপি বলেন, যে পার্টি বলেন, আপনার পক্ষ থেকে যেন কোনো সাপোর্ট দেওয়া না হয়। কিন্তু আমরা দেখছি যে সরকারের সাথে তাদের একটা লেজিটিমিটি আছে, এবং প্রদান করে যেই ছাত্র উপদেষ্টারা এবং ধরেন যেই ছাত্ররা দুর্নীতির অভিযোগ হয়েছে, আমরা বারবার বলছি যে তাদেরকে সরিয়ে দিন, আপনি লিবারেল, বাংলাদেশের উপদেষ্টার অভাব নেই, আপনি ভালো নেই, কিন্তু সরকার সেটা করছে না। আমরা দেখছি যে এক পাশে আপনি এই যে মোহাম্মদপুর থানা থেকে হান্নান মাসুদ একটা চাঁদাবাজকে সেখানে থানায় গেছে ধরে নিয়ে আসার জন্য, সেটার পক্ষ থেকে তো এনসিপি কোনো বিচার করে না। এই জিনিসগুলো আমি শুধু বাদল ভাইয়ের সাথে একটা কথা বলবো যে আমাদের চাওয়া পাওয়া এখন বিএনপির কাছে না, আমরা জনগণের কাছে ভুল মেসেজ দিচ্ছি। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশে একটা রাষ্ট্র, একটা গভর্নমেন্ট আছে, আমাদের অভিভাবক হচ্ছে গভর্নমেন্ট, বিএনপি আমাদের কিছুই না। যখন বিএনপি সরকার গঠন করবে তখন আমরা বিএনপির কাছে চাইব। সুতরাং এটা মাথায় রেখেই আমার মনে হচ্ছে যে সরকারকে পথ চলতে হবে। আমার সর্বশেষ হলো উই আর অ্যাড্রেসিং দ্য নেশন, সমস্ত বিশ্ববাসী দেখছে ফেস দ্য পিপলের মাধ্যমে। আমি মনে করি আজকে আমাদের রক্তাক্ত বিপ্লবের পরে একটা দেশ জাতির গঠনের জন্য আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো অ্যাক্রস দ্য পার্টি লাইন নিজে বদল হই, নিজের সংস্কার করি, আগামী দিনে
একটা স্বাধীন সার্বভৌম জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা শেখ ঐক্যমতের হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ঐক্য- তাকে মদক দিচ্ছে সেই রাজনৈতিক দলের সাথে কিভাবে ঐক্যমত ঐক্যের থাকা ভিত্তিতে যায়? আমরা এটা কি সম্ভব? আমাদের আগামী যারা পথ শেখ আছে। হাসিনার সাথে আচ্ছা, ঠিক নির্বাচনে আছে। গিয়ে প্রিয় দর্শক, শেখ হাসিনাকে ধন্যবাদ। বৈধতা দিয়েছে, কাল দেখাবো তাদের সাথে নতুন কিভাবে বিষয় নিয়ে। ঐক্যমতে যাওয়া যায়? আমাদের সাথে থাকুন, ফেসবুকের সাথে থাকুন।